আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বিকেলে রোদ পড়ে গেছে। শীতের বিকেলে চারিদিকে ছড়িয়েছে কুয়াশা। ভার্সিটি বিকেলে এমনিতে শুনশান হয়ে থাকে, তবে শীত হওয়াতে আর সন্ধ্যা ঘনিয়ে আসেই চারিদিকে বিরাজ করছে এক নিস্তব্ধতা। বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লাস সেরে কিছু সময় আগে নিনিতা ভার্সিটি সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। বাড়ির প্রবেশের কিছুটা রাস্তা অবধি এসেই সে মারিসার ফোন কলের সম্মুখীন হয়। মারিসার বেশ জোরাজুরি আর উৎকণ্ঠটার কণ্ঠ শুনে অনিচ্ছা সত্ত্বেও সে আবারও পা বাড়ায় ভার্সিটির উদ্দেশ্যে। ইতিমধ্যে প্রিন্স তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে ফিরে বিদায় জানাতেই সেখানে রৌদ্র আসে একরাশ পরিমাণ ক্রোধ নিয়ে। প্রিন্স ওকে দেখে ভরকে গিয়ে কিছু বলার আগে রৌদ্র দৃঢ় কণ্ঠে বলে, সীমান্ত কোথায়? কোথায় হবে? ওরা এই সময় তো হয়তো বাস্কেটবল প্লেগ্রাউন্ডে দেয়। আবার কি হয়েছে? কিন্তু রুদ্র ততক্ষণে চলে গেছে। প্রিন্স কিছু ভেবে এগিয়ে যেতেই এক পাহাড় সময় রাগ নিয়ে হাজির হয় সীমান্ত, আর ওকে দেখেই বলে, রুদ্র কোথায় জানিস? ওকে দেখে প্রিন্স ভূত দেখার মতো চমকে ওঠে, থেমে থেমে বলে, বাস্কেটবল গ্রাউন্ড। এতটুকু বলতে সীমান্ত তত্তর করে সেদিকে যেতে থাকলে প্রিন্স আশ্চর্য হয়ে বলে, তুই প্লেগ্রাউন্ডে ছিলিস না? কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। প্রিন্স সীমান্তের চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে বলে, আবার ঘুরতে দেখা মেলে নিনিতার। সে কিছুটা তাড়াহুড়ো করে এসে দাঁড়িয়ে বলে, আপনি এখানে? মারিসাকে দেখেছেন কোথাও? ও আমাকে আসতে বলেছে। দাঁড়াতেই তাদের চোখে পড়ে হন্তদন্ত হয়ে ছুটে আসা মারিসার দিকে। প্রচণ্ড হাঁপাতে হাঁপাতে নিনিতার সামনে আসতেই নিনিতা উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে? এত হাঁপাচ্ছিস কেন? আর এখানে কেন আসতে বলেছিস? মারিসা দু হাঁটুতে হাত ভর করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে হাঁপিয়ে বলে, রুদ্র? হ্যাঁ, বাস্কেটবল গ্রাউন্ডের দিকে গেল আর সীমান্ত। আমিও যাচ্ছিলাম, কিন্তু তার মাঝেই তোমরা চলে এলে। আপনি একটু যান, নয়তো খুব খারাপ কিছু হয়ে যাবে। কথার গুরুত্ব বুঝে প্রিন্স সেদিকে ছুটে যায়। নিনিতা বলে, আমি কিছুই বুঝতে পারছি না। তোকে সব পরে বলছি, আগে আমাদের সেখানে যাওয়া উচিত। আমি কেন যাব? কি হয়েছে আগে সেটা বল। যখন বলতে চাই তখন শুনতে চাস না, আর এখন জোরাজোরি করছিস। সেদিনের ব্যাপারটা কতবার কতভাবে বলতে চেয়েছিলাম, শুনলে কোনো ভুল বোঝাবুঝি হতো না। সেদিন সেসব আয়োজন ছিল তোর জন্যে, তোকে প্রপোজ করার জন্যে। সেদিন আমার জন্মদিন ছিল, সেটা তো সীমান্ত জানতো পর্যন্ত না। ভার্সিটিতে ওর লাস্ট দিন ছিল, তাই আমায় বলেছিল যেন আমি লাস্ট টাইমে এই উপকারটা করি। তাই তোকে ফোন করে তুই আসা অবধি আমি সেখানেই দাঁড়িয়েছিলাম। সীমান্ত আমায় পছন্দ করে অনেক আগে থেকেই। আমাদেরকে ট্যুরে ওর টিমে ইচ্ছে করেই নিয়েছিল তোর জন্যে। কিন্তু যখন আমি জেনেছি যে উনি তোকে পছন্দ করে, তখন তুই অলরেডি তোর মনের কথা বলে দিয়েছিলি, তাই আমি আর কিছুই বলিনি। আরও অনেক কথা আছে, কিন্তু এখন সেসব বলার সময় নেই। আমাকে রৌদ্রের কাছে যেতে হবে। বলেই মারিসা সেদিকে ছুটে গেলে নিনিতা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ইতিমধ্যে রৌদ্র আর সীমান্তের মধ্যে সেখানে আরেক দফা ঘাত প্রতিঘাত হয়েই চলেছে। দুজনে কোনো কথা না বলে কেবল একজন আরেকজনকে বেধড়কভাবে আঘাত করেই চলেছে। প্রিন্স আসার সাথে সাথেই উৎসের ফোন পেয়ে সীমান্তের বাকি বন্ধুরাও সেখানে এসেই ওদেরকে এই অবস্থায় দেখে হুড়মুড়িয়ে ছুটে যায় সরিয়ে আনার জন্য। ওরা বলতে থাকে, পাগল হয়ে গেছিস তোরা? রৌদ্র সীমান্ত কিসব শুরু করছিস? বেশ জোরালো প্রচেষ্টার পর প্রিন্স আর তোদ রৌদ্রকে আর নোভা হিরণ্য সীমান্তকে সরিয়ে নিয়ে আসতে সফল হয়। তারা দুজনেই নিজেদেরকে কিছুটা সামলে নিয়ে রৌদ্র জোরে জোরে শ্বাস নিয়ে চেঁচিয়ে বলে, অ্যাটলিস্ট আমি ভাবতাম তুই ওকে পছন্দ করিস। তুই ওর সাথে নাটক কী করে করলি সীমান্ত? তোর আমার ব্যাপারে জানার ছিল, তুই এসে আমায় বলতি। তুই ওর সাথে ড্রামা করেছিস, তা আমার জন্য। ইউ ফাকিং পেস্ট। বলে রুদ্র আবারও এগিয়ে এসে ওকে আঘাত করলে এবার সীমান্ত বেশ জোরালোভাবে পাল্টা আঘাত করে। বেশ একটা ধস্তাধস্তি শুরু হতে ওরা আবারও একে অপরের উপর হামলে পড়ে। আবারও ওদেরকে ছাড়ানোর চেষ্টা করলে সীমান্ত হুঙ্কার ছেড়ে বলে, আমি মানিষার সাথে কোনো ড্রামা করিনি, কখনোই না। প্রথম থেকেই আমি ওর সাথে বন্ধু হয়ে মিশেছি। হয়তো একটা পর্যায়ে আমি তোর ব্যাপারে জানতে চেয়েছিলাম। অ্যাটলিস্ট আমি ওর কোনো ক্ষতি করিনি, কোনো দিনই না। কিন্তু তুই করেছিস। তোর জন্য আমার বাবা আজ হাসপাতালে। কথাটা বলতেই রুদ্র কিছুটা নিজেকে সামলে নেয়। তার সাথে বাকিরাও অবাকের চরম পর্যায়ে পৌঁছায়। ততক্ষণে সেখানে এসে হাজির হয় মারিসা,
এর কিছু সময় বাদে নিনিতা জল শ্বাস নিয়ে সীমান্ত বলে, তোর কি দরকার ছিল সেদিন ক্লায়েন্টদের সামনে সাম্যের ব্যাপারে এত কথা বলার? তুই আমাকে সে বলতি? আমি তো তোকে খুঁজেই ছিলাম সবকিছু মিটমাট করতে, কিন্তু তোর তো নিজের অ্যাগ্রেসিভনেস দেখাতেই হবে। আজ তোর জন্য আমার বাবা। তোর যদি এতটুকু বুদ্ধি থাকে তাহলে তুই বুঝতে পারতি এইসব কিছুর জন্য সাম্য দায়ী। মারিসা আর নিনিতা দাঁড়িয়ে ওদের কথা শুনতে লাগে। সমগ্র দিকে ঘিরে এসেছে সন্ধ্যার তম আচ্ছন্ন। সেমিনারের প্র্যাকটিস শেষ করে অভি আর প্রাণত প্লেগ্রাউন্ডের বিপরীত দিক দিয়ে যাচ্ছিল। ওদের সবাইকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে প্রাণত বলে, এই অভি, দেখ ওই বাস্কেটবল টিমের সীমান্ত আর ওর বন্ধু, ওরা সম্ভবত আর্কিটেক্টের এক জায়গায় কি করছে, আর তিলোত্তমা আছে সেখানে। নিনিতার কথা বলতে ফোন স্ক্রল করতে থাকা অভি সেদিকে দৃষ্টি দিতেই নজর কাড়ে ওদের সবার দিকে। বেশ একটা বিতর্কিত কিছু ঘটেছে সেটা বোধগম্য হতেই বিলম্ব হয় না ওদের। প্রাণত বলে, এই সন্ধ্যায় কেউতে নেই ভার্সিটিতে, প্র্যাকটিসের জন্য প্লেগ্রাউন্ড যদিও খোলা রাখা হয়েছে কিছুদিন, তবে এরা কি করছে? মনে হচ্ছে কোনো ঝামেলা। ওটা রৌদ্র, আমি ওকে চিনি, আর্কিটেকচারের টপ স্টুডেন্ট। সেমিনারে বেশ কয়েকবার ওর নামে প্রশংসা করতে শুনেছি টিচারদের। ওরা ওদের কথা শুনতে না পেলেও দূরে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করতে থাকে ওদেরকে। এদিকে ভেতরের সমস্ত কোদ উগলে সীমান্ত বলে, হ্যাঁ, ঠিকই বলেছিস, ওই দায়ী, আর তার সাথে তুইও। এসব কিছু চক্করে নিনিতাকে বলতেই পারিনি যে আমি ওকে কতটা ভালোবাসি। আর মারিসা তো আমাকে ভুলই বুঝেছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোর জন্য আজ আমার বাবা। কিন্তু তোকে বলেই বাকি হবে, কি জানিস তুই পরিবার সম্পর্কে? তোর তো নিজের কোনো পরিবার নেই। পরিবার কি হয় সেটা কি তুই বুঝিস? ওর এই কথাতে বিপন্ন মুখে রৌদ্র জল শক্ত করে তাকিয়ে থাকে কোনো উত্তর না করে। তবে এক জয়ালো কণ্ঠ বলে ওঠে, কে বলেছে ওর পরিবার নেই? আপনি তখন থেকে মুখে যা আসে তাই বলে যাচ্ছেন রুদ্রকে, কেন? অনুরাগের স্বরে জোরালোভাবে মারিসা বলে ওঠে। মারিসা আর নিনিতা সীমান্তের পিঠ পেছনে দাঁড়িয়ে থাকে। সীমান্ত ওদেরকে দৃষ্টিগোচর করতে না পারলেও রৌদ্র ওদেরকে দেখতে পায়। সম্মুখে এসে মারিসা আবার বলে, কে বলেছে আপনাকে ওর পরিবার নেই? আমি ওর পরিবার, আমি রৌদ্রের পরিবার। রৌদ্র আমার হাজব্যান্ড। বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে মারিসার কথায় ওরা সবাই হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে কেবল প্রিন্স আর নিনিতা বাদে। এক অনুরক্তি চাহনিতে রৌদ্র মারিসার দিকে তাকিয়ে আহত মুখে মৃদু বাঁকা হাসে। রৌদ্র এগিয়ে এসে মারিসার হাত ধরে সীমান্তকে ধীর কণ্ঠে বলে, শুনেছিস আমার পরিবার আছে। এতটুকু বলে সে মারিসাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। দিগ্বিজয়ী হওয়ার মতো এক আলতো হাসি ছেয়ে যায় রৌদ্রের ঠোঁটে, যেন সে ট্রফি জিতেছে। নীলাভ বর্ণের সন্ধ্যার আকাশ অন্ধকারাচ্ছন্ন। ওরা চলে যেতে সীমান্ত ঘুরে নিনিতাকে দেখতে পায়, আর নিনিতা বেশ ভাড়া ক্লান্ত মুখে সীমান্তের বিধ্বস্ত চেহারার দিকে চেয়ে থাকে। সীমান্ত কিছু না বলে এগিয়ে গিয়ে গ্যালারির বসার স্থানে বসে পড়ে। কিছু সময় ওরা সবাই দাঁড়িয়ে সীমান্তের দিকে তাকিয়ে থাকে। নিনিতা খানিকটা সময় দাঁড়িয়ে থেকে একটু একটু করে এগিয়ে যায় সীমান্তের দিকে। শুষ্ক ঢোক গিলে মাথা নিচু করে বসে থাকা সীমান্তের কাঁধে হাত রাখতেই অনুরক্তির সমস্ত কাঁধ ভেঙে ক্ষণিকের সীমান্ত উঠে দাঁড়িয়ে নিনিতাকে সজোরে জড়িয়ে ধরে। আশঙ্কিক কাণ্ডে নিনিতা কি করবে বুঝতে পারে না। আর ওরা চারজন ইতস্তত হয়ে এদিক সেদিক তাকিয়ে একজন আরেকজনকে ইশারা করে চলে যেতে থাকে সেখান থেকে। কিছু সময় বাদে সীমান্তকে জড়িয়ে ধরে ভাড়া ক্লান্ত মনে বলে, তোমাকে আমি অনেক ভালোবাসি নিনিতা, অনেক। যা হয়েছে আমি সব কিছুর জন্যই ক্ষমা চাইছি তোমার কাছে। আমার তোমাকে প্রয়োজন নিনিতা, সব সময়ের জন্য। বলে সীমান্ত নিনিতার মুখ বরাবর তাকায়। নিনিতা সীমান্তের চোখের দিকে তাকিয়ে থাকে। আর দূর থেকে ওদের আলাপন না শুনলেও পুরো ব্যাপারটা দৃষ্টিগোচর হয় অভিনন্দন আর প্রাণদের। প্রাণত অভির দিকে তাকিয়ে থাকলে দেখে নির্বিকার দৃষ্টিতে অভি সেদিকে তাকিয়ে আছে। প্রাণত বলে, সরি, অভিনন্দন সেদিনের জন্য। অভি আলতো এসে নাসূচক মাথা নেড়ে চলে যায়। থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে রৌদ্রের গাড়িতে। গাড়িটি বাড়ির সামনে এসে থামতে একটা ফোন কল সেই নিস্তব্ধতা ভাঙে। রৌদ্র কল কেটে দিয়ে সিট বেল্ট খুলতেই আবারও ফোন এলে। এবার মারিসা তাকিয়ে থাকে ওর দিকে। মারিসা সাথে থাকে। রৌদ্র কলটা রিসিভ করতে ও পাশ থেকে কেউ বলে, কি করছো তুমি? এসব রৌদ্র, তুমি নাকি শ্রীকান্তের অফিসে গিয়েছিলে? আমার কাছে ফোন এসেছিল, তোমার জন্য ওনাদের ডিল ক্যান্সেল হয়েছে। কি চাইছো তুমি? উনি বেশ জোরে
কথা বলে মারিসা অস্পষ্ট চেঁচামেচিগুলো শুনতে পায়। ওনাকে চেঁচাতে শুনে রুদ্র ঠান্ডা গলায় বলে, আই ডোন্ট ওয়ে ইউ এনি এক্সপ্লেনেশন। আমার ব্যাপার আমি হ্যান্ডেল করতে জানি। ব্যাপারটা কত বড় তুমি সেটা বুঝতে পারছো? ওনাদের বেশ ক্ষতি হয়ে যাবে। ওনাদের আরও একজন বিজনেস পার্টনার নাকি হসপিটালে, এসব ধকল সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়েছে। তুমি আমার সাথে দেখা করো রুদ্র। কথাটা বলতেই রুদ্র স্টিয়ারিংয়ে সজোরে এক হাতে আঘাত করতেই স্টিয়ারিংয়ের সাথে মাইশা কেঁপে ওঠে। রুদ্র কর্কশ কণ্ঠে বলে, আমি আপনার কথা শুনতে বাধ্য নই, আমাকে স্টপ করা বন্ধ করুন। বলে রুদ্র কল কেটে গাড়ি থেকে বের হয়, তার সাথে মারিসাও। রুদ্র যেতে লাগলে মারিসা যেতে যেতে বলে, কেন সবার সাথে এমন করো তুমি? তুমি বিকেলে আমার কথা দিলে আর এইটুকু সময় সেই কথা ভেঙেও ফেললে। কথা বলতে বলতে ওরা ঘরে ঢুকে সিঁড়ির কাছে দাঁড়ায়। সামনেই বসা ঘরে কেয়ারটেকার আন্টি কাজ করছিল। সামনে ওনাকে দেখে মারিসাও চুপ করে যায়। উনি বসের ঘর থেকে চলে যেতেই মারিসা ভার মুখে নিজের ঘরের দিকে চলে যেতে নিলে রুদ্র পেছন থেকে ওকে এক হাতে বাহুডোরে আলিঙ্গন করে উঁচিয়ে সিঁড়ি দিয়ে নিয়ে যায়। রুদ্রের আশঙ্কিক কাণ্ডে মারিসা ভরকে গেলেও কোনো আওয়াজ করতে পারে না, এটা ভেবে, কারণ কেয়ারটেকার আন্টি নিচেই আছেন। যেহেতু কেয়ারটেকার আন্টি আগে চলে গিয়েছিল তাই ব্যাপারটা তার চোখে পড়েনি। তবে মারিসা এখন আওয়াজ করলে ব্যাপারটা বেশ হতবিহ্বল পর্যায়ে দাঁড়াবে। এসব ভাবতে ভাবতেই রুদ্র মারিসাকে নিজের ঘরে নিয়ে গিয়ে দাঁড় করায় আর বলে, ওইদিকে কোথায় যাচ্ছিলে শর্টি? তোমার ঘর এটা। আর যার ঘরে থাকি সে যে কথার কোনো মূল্যই দেয় না। তুমি মুহূর্ত দেরি না করে আমার কথা রাখলে না রুদ্র? আমি তোমার সব কথা শুনি, অথচ তুমি এই একটা কথা রাখতে পারলে না। মারিসা বিছানার সামনে পায়চারি করতে করতে কিছুটা দৃঢ় কণ্ঠে নিজের কথা চালিয়ে যেতে থাকে। আর রুদ্র নির্বিকার চিত্রে ওর দিকে তাকিয়ে নিজের দাগগুলো কুঁচকে যাওয়া শার্টের বোতাম খুলতে থাকে। মারিসা আপন মনে হাঁটা বন্ধ করে পিঠ পেছনে ঘুরে দাঁড়িয়ে বলতে থাকে, কেন গেলে সীমান্তের সাথে ঝামেলা করতে আর ওই অফিসে? কোত্থেকে কি হয়ে গেল? সবাই তোমায় ভুল বুঝছে, এই জন্যই পুরো কথাটা বলতে চাইনি। আমি জানতাম এমন কিছু হবে। শুধু এই ঝামেলা এড়াতে আমি সেদিন আর্কিটেক্ট ভবনে যাওয়ার কথাও তোমাকে বলিনি। আর সেদিন যখন নিনিতাকে প্রপোজ করার কথা বলেছিল আর আমার হেল্প চেয়েছিল, ভয় আমি সেটাও তোমায় বলিনি। আমি ভেবেছিলাম সব হবার আগেই আমি বাড়ি ফেরত চলে আসব। কিন্তু কি লাভ হলো? সেই ঝামেলা তুমি করেই ফেললে। বলো, কি লাভ হলো? কোনো উত্তর না পেয়ে অনর্গল বলে যাওয়া কথা থামিয়ে পেছনে ঘুরতে মারিসা সবচেয়ে কাছে রুদ্রকে দেখে হকচকিয়ে ওঠে আর নিজের পায়ের সাথে জড়িয়ে টাল সামলাতে না পেরে বিছানায় ধপ করে হেলে পড়ে। উন্মুক্ত দেহে রুদ্র দাঁড়িয়ে আছে তার সামনে, আর গাত্রের বেশ কিছু জায়গায় আঘাতের দাগ। মারিসা নিজেকে সামলে নিয়ে উঠে বসলে রুদ্র বিছানা থেকে পা ছেড়ে বসা মারিসার সম্মুখে মেঝেতে এক হাঁটুকে বসে আরেক হাঁটুতে হাত রেখে নির্লিপ্ত কণ্ঠে বলে, শেষ। বার মুখ করে মারিসা বিছানায় দু হাঁটু গুজে বসে বিছানায় বসে থাকা রৌদ্রের ব্যথাপ্রাপ্ত স্থানে আর হাতের পুরনো ব্যান্ডেজটা খুলে নতুন করে ব্যান্ড এইড করে দিচ্ছে। ওকে নির্লিপ্ত থাকতে দেখে রৌদ্র বলে, কি হয়েছে, কথা বলছো না কেন? কি কথা বলবো? তুমি তো কোনো কথাই শোনো না। এসব নিয়ে ঝামেলা। এসব বাদ দিয়ে অন্য কিছু বলো। না, আর কিছু বলার নেই। বিষণ্ণ মনে মারিসা বলে। রৌদ্র বিষণ্ণ মুখ করে রাখা মারিসার দিকে প্রজ্ঞা দৃষ্টিতে তাকিয়ে থাকে। খানিকক্ষণ বাদে মারিসা বলে, হয়ে গেছে। বলে সব গুছিয়ে উঠে যেতে লাগলে তার হাতে টান পড়ে আর ক্ষণিকেই রৌদ্র ওকে নিজের কোলে বসিয়ে হাত চেপে ধরে বলে, তোমাকে কে যেতে বলেছে? মারিসা রৌদ্রের দিকে তাকিয়ে থাকে আর ধিম ধিম শব্দে তার বুকের ভেতর আওয়াজ করতে থাকে। রৌদ্র প্রতিক্রিয়াহীন মুখে বলে, কিসের এত ভয়? টেনশিওসে একজন বডি বিল্ডার স্বামী থাকতে তোমার কোনো ভয় নাই? কথাটা শুনতেই মারিসা তাজ্জব হয়ে তাকিয়ে থাকে। রৌদ্র আবার বলে, আমি ফাইট করেছি বলে তোমার খারাপ লাগছে? তোমার কাছে কেউ এলে তার হাড় ভাঙার কথা তুমি তো বলেছিলে, আরন্ট ইউ? ওর কথা শুনে মারিসা ভুরকুচকে ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে থাকে আর ভাবে ঠিক কবে বলেছিল সে এসব কথা। মারিসা আলতো করে নিজের মাথা চুলকে মনে করার চেষ্টা করে আর মনে পড়তে সে স্তম্ভিত হয়ে বলে, সেই দিনের কথা। আমি তো সব এমনি এমনি বলেছিলাম, মজা করে, তোমার মুড ঠিক করার জন্য। আর সেই সব তুমি এখনো মনে রেখেছো। Whatever, I never take you lightly. Everything about you is serious to me.
Every single thing, my little heart. কিন্তু রৌদ্র, তার মানে এসব আমার জন্য মারিশা বলার আগে রুদ্র টুক করে ওর কথাটা কেড়ে নেয়। খানিক পাতে রুদ্র মুখ সরিয়ে নিলে মারিশা বেশ জোরালোভাবে নিঃশ্বাস নিতে নিতে বলে, ওয়েট, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওয়াই সো অ্যাগ্রেসিভ? Nothing. Did you get hurt? শুধু শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। মাথা নিচু করে ইতস্তত হয়ে মারিশা বলি। রুদ্র ওর গালে হাত রেখে বলে, Should I teach how to breathe you and out when we do it like this? বলি রুদ্র ঠোঁট কামড়ে বিকৃত বাঁকা হাসে। মারিশা রুদ্রের গলা জড়িয়ে মুখ গুজে নিজের মুখ আড়াল করে আর বলে, সব কিছুতেই নিজের লাভটা খুব ভালো বোঝো না? LOVE, লাভ ছাড়া ক্ষতি খুব একটা নাই। মারিশা মুখ তুলে অবাক হয়ে তাকিয়ে থাকে রৌদ্রের বিস্তৃত কথায়। রৌদ্র ওর অনুগ্রহ উদরে তার বলিষ্ঠ ব্যান্ড এইটা করা হাতে স্পর্শ করে অক্ষি চুকলে হেসে বলে, তো should I teach you? I won't mind to teach you. নিজের সিদ্ধান্ত জানিয়ে মারিশাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রৌদ্র নিজের গুরুত্বপূর্ণ কাজে আত্মমগ্ন হয়। বেশ কিছুদিন পর শুনশান ক্লাসে সবাই বেশ মনোযোগ দিয়ে ডিজাইন স্কেচ করছে। মারিশা আর নিনিতা একসাথে বসে যে যার মতোই নিজেদের কাজে আত্মমগ্ন। টু শব্দটু যেন শোনা যাচ্ছে না কোথাও। কিন্তু একটু পর মারিশা নিজের পিঠ পিছনে কিছু অনুভব করে নড়ে উঠছে, কিন্তু কিছু বলছে না, কারণ সে জানে এটা কার কাজ। কালো প্যান্ট আর সফেদ হুডি পরিহিত রৌদ্র নির্বিকার মুখে মহাবিষ্টে ন্যায় দৃষ্টি দিয়ে মারিশার পেছনে বেঞ্চে বসে স্কেচ না করে পেন্সিল দিয়ে মারিশার খোলা চুল পেঁচিয়ে যাচ্ছে। মারিশা অস্পষ্ট শব্দ করে কপাল কুঁচকে মৃদু হেসে এবার না পেরে তার খোলা চুল বেঁধে ফেলে। একটু বাদেই তার ফোনে মেসেজ আসতেই তা ভহ ভহ শব্দ করে কেঁপে ওঠে। মারিশা শব্দপণে ফোনটা বের করতেই স্ক্রিনে ভেসে ওঠে মিস্টার মাসেলসের দেওয়া বার্তা, Strip your ponytail. একটা দীর্ঘশ্বাস ছেড়ে মারিশা আবারও চুল এলিয়ে দেয়। নিনিতা বলে, এ কি হয়েছে? বারবার চুল খুলছিস আর আটকাচ্ছিস কেন? কিছু না। অফিস সহকারী অনুমতি নিয়ে ক্লাসে ঢুকে স্যারকে কিছু বলে স্যার বলেন রৌদ্রকে প্রিন্সিপাল ডেকেছে। রৌদ্র প্রতিক্রিয়াহীন মুখে বেরিয়ে যায় আর মারিশা নিনিতা চিন্তিত মুখে তাকিয়ে থাকে এই ভেবে যে সেদিনের ঘটনা জানাজানি হলো কিনা। পুরো ক্লাসে রৌদ্র আর ফেরত আসে না। ক্লাস শেষ করে বের হতেই নিনিতা বলে, আমার বেশ টেনশন হচ্ছে। কেন ডাকলো ওকে? বুঝতে পারছি না, এখনো এলো না। মারিশা রৌদ্রের ব্যাগ কোলে নিয়ে দাঁড়িয়ে বলে, ওয়েট, সীমান্তকে ফোন করে দেখিও কোথায় আছে। বলে সে ফোন করে সীমান্তকে আর কথা শেষ করে বলে, না, ও তো আসেনি, ও বিকেলে আসবে প্র্যাকটিসের জন্য। তাহলে রৌদ্রকে কেন ডাকলো? এতে তো মারিশার ওভার থিঙ্কিং আরও দ্বিগুণ হয়ে ধরা দেয়। তখনই মারিশার ফোনে মিস্টার মাসেলসের ফোন এলে তা সে দ্রুত ওঠায় আর কথা বলতেই যেন মারিশা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মারিশা বলে, ঠিক আছে। কি হয়েছে? আর্কিটেক্টের ওপর নাকি একটা এক্সিবিশন হবে কিছুদিনের মধ্যেই, তাই ওকে ডেকে নিয়ে গেছে প্র্যাকটিসের জন্যে। আমার ক্লাব শেষ হলে ওকে ফোন করতে বলেছে। আর ব্যাগ? ওই তো প্রিন্স এসেছে, ওনাকে দেব। প্রিন্স আসতেই মারিশা ব্যাগটা এগিয়ে দেয়। প্রিন্স বলে, ক্লাব শেষ হলে রৌদ্রকে ফোন করতে বলেছে। বলে প্রিন্স যেতে যেতে কাউকে ফোন করে বলে, আমি এখানেই আছি, খেয়াল রাখবো, চিন্তা করিস না। চিপস আর ড্রিঙ্কস নিয়ে খেতে খেতে নিনিতাও আজ মারিশার সাথে ক্লাব অবধি যায়। তাদের মধ্যে বেশ মধু আলাপন হয় বিগত সমস্ত ব্যাপার নিয়ে, আর সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়। তবে সেখানে মৈথিলী আসে আর মারিশাকে বলে, রৌদ্রকে কোথায় নিয়ে গেল? আর সীমান্ত ভার্সিটিতে আসছে না, আর মানে মাস্টার্সে ভর্তির জন্য অথবা বাস্কেট বল খেলতে? একগাল হেসে সে নিজের কথা বলতে থাকে। ওরা দুজনই বিরক্তি ভরা কণ্ঠে একসঙ্গে বলে, উফ, অসহ্য। নিনিতা চলে গেলেও মৈথিলী পুরো সময় বসে থাকে মারিশার সাথে আর বিভিন্ন কথা বলতে থাকে কেবল ওদের দুজনের ব্যাপারে। শেষ স্কেচটা করার জন্য বাড়তি একটা ম্যাপ আর কিছু আনুষঙ্গিক জিনিসপত্র দরকার, যা মারিশার কাছে নেই। তাই সে ক্লাব সহকারীকে বলে সে ওকে নির্দেশনা দিয়ে বলে লাইব্রেরি থেকে গিয়ে নিয়ে আসার জন্য। মৈথিলী বলে, বাকি স্কেচটুকু আমি করতে থাকি। নষ্ট করো না। ঠিক আছে। মারিশা নির্দেশ অনুযায়ী সব কিছু ডিপটেল লাইব্রেরি থেকে নিয়ে আসতে থাকে। বিকেল পড়ে গেছে ইতিমধ্যে। একজোড়া চোখ সবসময় মারিশাকে অনুসরণ করে যাচ্ছে সমগ্র পদক্ষেপে।
যেন মারিশাকে সে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। আর একটু পরপর কাউকে বার্তার মাধ্যমে মারিশার গতিবিধির কথা অবহিত করে যাচ্ছে, যেন কারোর আদেশ রয়েছে মারিশাকে দৃষ্টিগোচর না করার। ম্যাপ আর আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে আসতে তার বেশ অসুবিধা হচ্ছিল, তাই মারিশা সাবধানে হেঁটে আসতে থাকে। কালো প্যান্ট আর কালো হুডি পরিহিত সুউচ্চ আকৃতির একজন সুদর্শন আলিশান ভার্সিটি ক্যাম্পাসে ঘুরপাক খাচ্ছিল, হয়তো কিছু খুঁজতে যেয়ে। সে ফোনে কথা বলতে বলতে এদিক সেদিক তাকিয়ে কোনো একটা পথ নির্দেশনা হয়তো মেলানোর চেষ্টা করছিল, আর ঘুরপাক খেতে খেতে ঠিক সেদিকেই আসছে, যেদিকে ঠিক তার উল্টো দিক থেকে নিজের প্রয়োজনীয় উপকরণের জিনিসের দিকে একাগ্রতা রেখে মারিশা আসছে। মারিশা উপকরণের দিকে তাকিয়ে সেগুলো নিয়ে আসতে আসতেই সেই পথহারা সুদর্শন ফোনে কথা বলতে বলতে সামনে পেছন ঘুরপাক খেতে খেতে পিছিয়ে যেতেই মারিশার চোখ তুলে ওকে দেখে তড়িৎ বেগে সরে যাওয়া সত্ত্বেও ন্যানো সেকেন্ডেই মারিশার উপকরণের সাথে সুদর্শনের পিঠ থেকে ধাক্কা লাগে, আর মারিশা সরে এলো। হাতে থাকা সমস্ত উপকরণ সেখানে হুড়মুড়িয়ে পড়ে যায়। আচমকা ঘটনায় সে পেছন ফিরে তাকাতেই মারিশা পড়ে যাওয়া উপকরণের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, সব পড়ে গেল, অন্ধ নাকি? আকাশের দিকে তাকিয়ে হারছো? বলেই মারিশা তার দিকে ভ্রুক্ষেপ না করে বড় বড় কম্পাস, চাঁদার স্কেল আরও বিভিন্ন জিনিস ওঠানোর আগেই মারিশা তার সব জিনিস তুলতে হাতে উঠিয়ে ফেলে। মারিশার খোলা চুলগুলো কাঁধের দুপাশে ছড়িয়ে পড়েছে, চোখের ঘন পাপড়িগুলো তুলে একবারও মারিশা তার দিকে তাকালো না, আর সে মারিশার দিকেই দৃষ্টি নিবদ্ধ করে বলে, আপনার ম্যাপ। বলতেই মারিশা অক্ষি চোখল তুলে এক পলক তাকিয়ে ক্ষণিকে তা সরিয়ে ম্যাপটা নিয়ে চলে যেতে লাগলে সে ওর দিকে তাকিয়ে থেকে উৎফুল্ল কণ্ঠে বলে, আমি অন্ধ নই। বাস্কেটবল প্লেগ্রাউন্ডটা কোন দিকে বলতে পারেন? একজনকে খুঁজছি আমি। মারিশা ঘুরে কেবল হাত দিয়ে ইশারা করে চলে যায়, আর সে পোকা হেসে বলে, সাচ্ছে কিউটি। মারিশা দেখানো ইশারা অনুযায়ী পদহারা পথিক চলে আসে প্লেগ্রাউন্ডে, আর বাস্কেটবল খেলা অবস্থায় দৃষ্টিগোচর করতে পারে যাকে খুঁজতে এতখানি আশা সে ডাকে। সীমান্ত। ডাক শুনে সীমান্ত আর বাকিরাও তাকে সেই দিকে। ওকে দেখে পুরো কুচকে সীমান্ত তাকে আবারও বাকিদের দিকে দৃষ্টি দিয়ে বলে, তোরা চালিয়ে যা, আমি দেখছি। সীমান্ত এগিয়ে এলে সে উষ্ণ কুশল বিনিময় করতে হাত বাড়লেও সীমান্ত কোনো ভ্রুক্ষেপ না করে এগিয়ে গিয়ে হাতে পানির বোতল নিয়ে গ্যালারির দিকে বসে পড়ে। সে ঠোঁট কোণে বাঁকিয়ে হতাশা ঝেড়ে আবারও এগিয়ে যায় সীমান্তের দিকে। আর কিছু বলার আগে সীমান্ত বলে, এখানে কেন এসেছিস সাম্য? তোর সাথে কথা বলতে, দেখা করতে। পুরোপুরি আমার সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিয়েছিস। আমি আঙ্কেলের সাথে দেখা করে ভাবলাম তোর সাথে দেখা করে যাই। খুব উদ্ধার করেছিস। আমি জানি তুই আমার উপর রেগে আছিস। ও যে এত কিছু করে বসবে আমি বুঝতেই পারিনি। ওকে একবার পাই। ব্যাস সাম্য, অনেক হয়েছে। এত কিছুর পরও তোর শিক্ষা হয়নি? যদি আমি হিসাব করি তাহলে আজ এসব কিছুর জন্য তুই দায়ী, শুধু তুই। তুই যদি স্ক্র্যাচ না করতি তাহলে আজ এসব কিছুই হতো না। একটা ঠুনকো ব্যাপারকে ঘিরে এত কিছু হয়ে গেল, কিন্তু ক্ষতি কারোরই হয়নি। যা ক্ষতি হবার সব আমারই হয়েছে। কিছুটা চেঁচিয়ে সীমান্ত বলে উঠলে বাকিরাও এদিকে তাকিয়ে থাকে, যেটা ঔদ্ধত্য সাম্যের পুরুষালী অহংকারকে কিঞ্চিত আঘাত করে। আরও বেশ ক্রোধান্বিত হয়ে বলে, তুই শুধু আমার দোষটাই দেখছিস। আমি কারোর কিচ্ছু দেখতে চাই না। যা হবার সব হয়ে গেছে। না আমার তোর সাথে কোনো লেনদেন আছে, আর না রৌদ্রের সাথে। তোদের সাথে তো আমাদের বিজনেস ডিলও নেই। এখন সব ক্যান্সেল হয়ে গেছে। তাহলে আর কি, এবার তুই তোর মতো চল আর আমি আমার মতো। বন্ধু ভেবে আমি তোকে হেল্প করতে গিয়ে আজ আমার সব শেষ হতে হতেও একটুর জন্য হয়নি। জাস্ট এ স্ক্র্যাচ সাম্য। ক্যান ইউ ইমাজিন? এটাকে ঘিরে এত কিছু শুধু তোর জন্য। হয়তো এটাকেই বাটারফ্লাই ইফেক্ট বলে। ঠিক আছে, তুই আমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাস না, তাই তো? অল রাইট, আমি আর বিরক্ত করব না। বন্ধু হিসাবে এই প্রথমবার তুই আমাকে হতাশ করলে সীমান্ত, তাও প্রচণ্ডভাবে। এইটুকু বলে সাম্য বেরিয়ে যায়। ক্লাব শেষ করে এবার বাধ্য মেয়ের মতো মারিশা রৌদ্রকে ফোন করলে রৌদ্র জানে সেখানেই দাঁড়াতে সে আসছে। ক্লাবের বাইরেও সপ্তর্পণে চোখ যা অনুসরণ করে চলছে মারিশার সমস্ত কার্যকলাপ। মৈথিলি জিজ্ঞেস করে, কে আসবে তোমাকে নিতে? কেউ না তো। তাহলে যে অপেক্ষা করছো? আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। সে তো নিনিতা চলে গেল একটু আগেই। ও না, নিনিতা বেস্ট, তবে সে সবচাইতে বেস্ট। মিস্টার মাসেলস। এভাবে কিন্তু স্টক করা ঠিক না মৈথিলি। ও নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ড। সেটা কি রৌদ্র?
মারিশা ওর দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস নেয়। কিছু সময় বাদে ফোনে ভয় ভয় শব্দ করতেই মারিশার স্ক্রিনে মেসেজ দেখে বেরিয়ে যায় তার সাথে মৈথালিও। মারিশা ওকে বিদায় জানিয়ে চলে গেলে মৈথিলি নিজের গন্তব্যের দিকে না গিয়ে মারিশার পিছু যেতেই সেখানে প্রিন্স এসে তার সামনে দাঁড়ায় আর ওকে আটকানোর জন্য বলে, আর্কিটেকচার ক্লাবটা কোন দিকে? মৈথিলি কপাল কুচিয়ে তাকিয়ে থাকে প্রিন্সের দিকে, কারণ তার জন্য সে আর মারিশাকে দেখতে পালো না যে ঠিক কে ওকে নিতে এসেছে। মনমারা হয়ে কিছুক্ষণ এদিক সেদিক ঘুরে আনমনে বাস্কেটবল গ্রাউন্ডের দিকে চলে আসে সে। পুরো গ্রাউন্ড ফাঁকা পেয়ে সীমান্ত না থাকে ওরা চারজন প্র্যাকটিস বাদ রেখে নিজেদের মধ্যে বেশ জলো হই হুল্লোড় চেঁচামেচি শুরু করে দিয়েছে। এদিকে উৎস তোদকে টিপ্পনি কেটে কিছু বলতেই তোদ ওকে পুরো গ্রাউন্ড দৌড় করাতে থাকে। উৎস জোর কদমে হাসতে হাসতে পেছন ঘুরে তোদকে দেখে দৌড়াতে থাকে এলো পাথারি। ঠিক সেই সময় মৈথিলি গ্রাউন্ডের বাইরে দিয়ে আনমনে হাঁটছিল। এলো পাথারি দৌড়ে উৎস পেছন দিক না দেখে গ্রাউন্ডের বাইরে আসতেই মৈথিলিকে দেখতে না পেয়ে সজোরে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে ছুটে চলে যায়। আর জোরালো ধাক্কায় নিজেকে সামলাতে না পেরে মৈথিলি মাটিতে বসে পড়ে। ওকে পড়ে যেতে দেখে তোদ থেমে যায় আর কিছুটা এগিয়ে গিয়ে উৎস থেমে পেছন ঘুরে তাকায় দেখার জন্য যে আসলে ধাক্কাটা লাগলো কিসের সাথে। চোখে দেখতে পান না? হাতের কোনোই ঝাড়তে ঝাড়তে মৈথিলির ঝাঁঝালো কণ্ঠ শোনায়। উৎস বল হাতে এগিয়ে আসে, তার সাথে তোদও। ওরা দুজনে মাটিতে বসে থাকা মৈথিলির দিকে এক পুরো উঁচিয়ে চেয়ে থাকে। মৈথিলি উঠে দাঁড়াতে উৎস তোদের হাতে এক হাত রেখে আরেক হাতে বল রেখে বলে, এটা তো আমাদের প্র্যাকটিস টাইম। এই টাইমে আপনি এখানে কি করছেন? আমি তো গ্রাউন্ডে যাইনি, আপনিই তো এসে ধাক্কা দিলেন। গ্রাউন্ড আগে পেছনে ভেতরে বাইরে কোথাও থাকা যাবে না। যখন আমরা খেলি তখন শুধু ধাক্কা না, কখনো কখনো মাথাতেও বল লাগতে পারে বলে উচ্চ হাসে আর মৈথিলি কপাল কুচকে তাকিয়ে থাকে ওদের দিকে। এরই মধ্যে সীমান্ত ওদেরকে কথা বলতে দেখে তেমন কোনো ভ্রুক্ষেপ না করে এগিয়ে যায় আর সীমান্তকে দেখে মৈথিলি তাকিয়ে থাকে। হ্যালো, এখন যান, নয়তো পরে কিন্তু মাথাতে বল লাগতে পারে। অজ্ঞান হয়ে গেলে তার দায়ভার আমার না। মৈথিলি ওর দিকে তাকিয়ে মুখে ভেঙচি কেটে কপাল কুচকে চলে যায় আর উৎস আলতো হেসে গ্রাউন্ডের দিকে পা বাড়ায়। উইকেন্ড হওয়াতে মারিশা আজ বাড়িতে নিজের যাবতীয় কাজ করছে, তবে আগামীকাল আর্কিটেক্টসের প্রদর্শনী থাকাতে রৌদ্রকে চূড়ান্ত অনুশীলনের জন্য ডাকা হয়েছে। যেহেতু আগামীকাল আরও বিভিন্ন ভার্সিটির টপ স্টুডেন্টদের সাথে তাকেও সেখানে থাকতে হবে নিজেদের ভার্সিটির প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করার জন্য। তবে বাড়ির চারপাশে কেউ একজন ঘোরাঘুরি করে সবসময় মারিশার গতিবিধির দিকে যথাসম্ভব দৃষ্টি দিয়ে তার সমাচার অনবরত কাউকে দিয়ে যাচ্ছে। আর বাড়ির ভেতরে তো কেয়ারটেকার আন্টির দৃষ্টি এড়ানোর তো কোনো জয় নেই মারিশার। এক প্রকার নিজের অজান্তে মারিশা নজরবন্দি হয়ে আছে। কাজ শেষে দুপুরের দিকে মারিশা রৌদ্রের ঘরে গিয়ে ওর ঘর গুছিয়ে রাখে। কাজ করতে করতে মারিশা আনমনে রৌদ্রের বিশাল আয়তনের দেওয়াল বুকশেলফটা দেখতে থাকে। কত ধরনের বই সেখানে স্থান করে নিয়েছে, যার বেশিরভাগই মারিশার অজানা। খুব একটা রোমান্টিক বই চোখে না পড়লেও বেশিরভাগই প্রত্নতত্ত্ব, অ্যান্টিক স্থপনা, আর্কিটেকচার এবং থ্রিলার বিষয়ক। রোমান্স পড়তে পছন্দ করে না, তাতেই এই অবস্থা। আর যদি পড়তো তাহলে কি হতো? এক ভয়ানক ভাবনা মাথায় খেলতে মারিশা আনমনে তড়িৎ গতিতে মাথা ঝাঁকায় আর বলে, কী সব ভাবছি? বলেই মারিশা রৌদ্রের ভাঁজ করা কাপড়গুলো হাতে তুলে নিয়ে এগিয়ে যায় রৌদ্রের দেওয়াল আলমারির কাছে। তবে অন্তর্মুখী মারিশা কখনই সেভাবে কারো জিনিসে হাত দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। যদিও তার এখন স্বামী স্ত্রী, কিন্তু সেভাবে রৌদ্রের ঘরের জিনিসে সে হাত দেয়নি কখনো। আবার সেদিন রৌদ্র ওর সামনে আলমারিটা আটকে দিয়েছিল, তাই কিছুটা ইতস্তত বোধ করে মারিশা দাঁড়িয়ে থাকে আলমারির সামনে। তবে একটু বাদে নিজেকে বুঝিয়ে কাপড় রাখার জন্য সেটা খুলতে সে হতবাক। পুরো আলমারিতে রৌদ্রের পোশাকের পাশাপাশি স্থান করে নিয়েছে বেশ কিছু নতুন মেয়েলি পোশাক, তবে বেশিরভাগই ক্লাসিক্যাল, ঠিক যেমনটা মারিশা পরিধান করে। কাপড়গুলো নিয়ে মারিশা গায়ের সাথে মাপ দিতেই বুঝতে পারে সবই তার গায়ের মাপে অনুযায়ী। এগুলো কখন করলো? তার মানে সেদিন ড্রেস থাকা সত্ত্বেও ইচ্ছে করে আমাকে ওর হুডি পরিয়েছিল, আর এই জন্যেই সেদিন ক্লোজেটটা ওইভাবে বন্ধ করে দিয়েছিল। রুদ্র, আমি তোমার সাথে কখনোই পেরে উঠবো না। উফ, নিজেকে বলে মারিশা আবারও সেগুলো রাখতে পাশের
কিঞ্চিত খুলে থাকা ডয়ের দৃষ্টি কাড়ে। মার্শা আলতো করে ডয়ের অর্ধেকটা খুলতে চোখে পড়ে সেখানে স্থান করে আছে কালো সিলভার রঙের এবং কালো রং মিশ্রিত চিকচিক করা প্রায় 12 থেকে 13 ম্যান ওয়াচ। প্রতিটা ঘড়ির ডিজাইন অনন্য, বেশ দৃষ্টিনন্দনভাবে ঘড়িগুলো সাজিয়ে রাখা আছে। এই জন্যই এক এক সময় এক একটা ঘড়ি পরে, এত লাক্সারিয়াস, অথচ কখনো শো অফ করে না। এসব ভেবে মার্শা মুচকি হাসে। সব গুছিয়ে রেখে মার্শা আলমারি আটকে পাশ ফিরতেই চোখ পড়ে সেই দরজায় যেখানে সে কখনো প্রবেশের সুযোগ পায়নি। কৌতূহলবশত সেদিকে ধীর পায়ে এগিয়ে যেতেই দরজার নবে মোচড় দিতেই দেখে দরজাটি লক করা। কি আছে এই ঘরে? ছুটি থাকাতে নিনিতা সীমান্তের সাথে বেরিয়েছে তার বাবাকে দেখে আসার জন্য হাসপাতালে, কারণ আজকে ওনাকে ডিসচার্জ করা হবে। ওনাকে দেখে ওর মায়ের সাথে পরিচয় করিয়ে দেয় সীমান্ত নিনিতাকে। সীমান্ত হাসপাতালের বাকি আনুষঙ্গিক নিয়মকার্য শেষ করে ওর বাবাকে গাড়িতে উঠিয়ে দেয় উৎস আর ম্যানেজারের সাথে। সে যেতে চাইলে উৎস বলে, তুই রাতরানীকে এগিয়ে দিয়ে আয়, ওনাদেরকে আমি বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসছি। এই কথা সীমান্তের মা বলে সীমান্ত নিনিতাকে এগিয়ে দেওয়ার জন্য পা বাড়ে। আর বেশ ভালো কিছু সময় সীমান্তের মায়ের সাথে কাটানোর পর নিনিতা ওনাকে উষ্ণ বিদায় জানিয়ে সীমান্তের সাথে একই রাস্তা হাঁটার জন্য উদ্যত হয়। হাইওয়ে বেশ ব্যস্ত হয়ে রাস্তা পারাপার করতে কিঞ্চিত অসুবিধা হয় ওদের, যেহেতু সেখানে ফ্লাইওভার পুনর্নির্মাণ কাজ চলছিল, তাই ওরা দাঁড়িয়ে থাকে। তবে একটু বাদে সীমান্ত তার থেকে কিছুটা দূরে থাকা নিনিতার দিকে হাত ইশারা করে রাস্তা পার হতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যে লম্বা পায়ে সীমান্ত পার হয়ে ওপাশে গিয়ে ফিরতে দেখে নিনিতা তার সাথে ব্যস্ত রাস্তা পার হতে পারেনি। সে ওপাশে দাঁড়িয়ে গো বেচারা মুখ করে তাকে পার হবার চেষ্টা করতে থাকলে সীমান্ত দ্রুত আবারও রাস্তা পার হয়ে নিনিতার কাছে এসে দাঁড়ায় আর বলে, কি হলো? আবার ফেরত কেন আসলেন? আমি তো যেতেই পারতাম। ঠিক আছে, তাহলে এখন আসো। বলে সীমান্ত আগের মতো যেতে লাগলে শব্দপণে একটি হাত সীমান্তের ভরসার হাতটা ধরে। সীমান্ত চকিত হয়ে সেদিকে তাকাতেই তার পছন্দের মানুষটিকে স্বেচ্ছায় তার হাত ধরতে দেখে সীমান্ত মৃদু হাসে। শ্যামলে ঘেরা পল্লব বিশিষ্ট কোনো নন্দনের মধ্য দিয়ে ওরা হেঁটে যাচ্ছিল। সীমান্তকে নীরব থাকতে দেখে নিনিতা বলে, এখনো চিন্তা করছেন? সব ঠিক হয়ে যাবে। আঙ্কেল তো এখন কিছুটা রিকভার করেছে। আপনি এত চিন্তা করলে ওনাদেরকে কে সামলাবে? আন্টির অনেক ধৈর্য, কথা বলে যতটুকু বুঝতে পেরেছি। হ্যাঁ, অনেক। না হলে এভাবে সারা জীবন আমাদের আগলে রাখতে পারতেন না। কোনোদিনও উনি আমাকে মায়ের অভাব বুঝতে দেননি। কি? আমার জন্মের পরপরই আমার মা মারা গিয়েছিল। আমি কেবল ওনাকে ছবিতে দেখেছি। বিজনেসম্যান হওয়াতে বাবা বেশ ব্যস্ত ছিলেন, তাই আমাকে সামলানোর জন্য কাউকে না কাউকে নিয়ে আসা ম্যান্ডেটরি হয়ে পড়েছিল। তখনই সবার জোরাজুরিতে বাবা আবারও বিয়ে করতে বাধ্য হন। তবে কিছু মেডিকেল অবস্টাকল থাকায় ওনার কখনোই কোনো সন্তান হয়নি, তাই আমিও একাই। যদিও এই ব্যাপারটাকে ঘিরে বাবা মাকে কিছুটা তাচ্ছিল্য করেন, আর এজন্যই আমার আর বাবার মধ্যে ঝামেলা লেগেই থাকে। আমি তোমার কথা মাকে আগে জানিয়েছিলাম, তাই তো আজ উনি তোমাকে দেখে এতটা খুশি হয়েছেন। আপনি যে আমাকে পছন্দ করেন ব্যাপারটা কখনো বুঝতেই পারিনি। আসতেন মারিসার ব্যাপারে হালকা জিজ্ঞেস করেই চলে যেতেন। দোষ আমারই, আমি আসলে বোঝাতে পারিনি। মারিসার সাথে তোমাকে প্রায়ই দেখতাম, কখন যেভাবে জায়গা করে নিয়েছো বুঝতেই পারিনি। আর যখন বুঝতে পেরেছি তখন বেশ দেরি হয়ে গেল। প্রথমে ওই বদমাশগুলোর জন্য মারিসার সাথে হালকা কথা কাটাকাটি হয়েছিল। এরপর আমাদের দেখলেই ও একটু নার্ভাস হতো। অনেক মেয়েরা এসব ব্যাপার নিতে পারে না। মারিসা বেশ নরম স্বভাবের হওয়াতে ভেবেছিলাম এসবের জন্য ও আবার ডিপ্রেস হয় কিনা, কারণ এমন ঘটনা এর আগেও 4 বছরের ভার্সিটিতে আমি অনেক দেখেছি। তাই ফিল ফ্রি হবার চেষ্টা করছিলাম আর কি। এরপর উটকো ঝামেলা সাম্য। বন্ধুত্বের খাতিরেই রৌদ্রের ব্যাপারে জানতে চেয়েছিলাম। নিজেকে এত নিচ কখনো মনে হয়নি নিনিতা। এসবের চক্করে তোমার প্রতি ভ্রুক্ষেপই করতে পারিনি। সেদিন আমাদের এক্সাম শেষ হয়েছিল, তাই ভেবেছিলাম সেলিব্রেট করব, আর একই সাথে তোমাকে প্রপোজ। সেজন্যই তো কেক, ফুল থেকে শুরু করে সেলিব্রেশনের জন্য যা যা লাগে সব অ্যারেঞ্জ ওই বদমাশগুলোই করেছিল। আমি জানতামই না সেদিন মারিসার জন্মদিন। মারিসাকে বলেছিলাম কোনোভাবে সন্ধ্যায় যেন তোমাকে নিয়ে আসে। ও রাজি হয়নি, কিন্তু তোমার কথা ভেবে পরে রাজি হয়েছিল। আর সেখানে দাঁড়িয়ে তোমার জন্য ওয়েট করেছিলাম আমরা সবাই। কিন্তু আমার বোকামির জন্যই সব ঘেটে গেল, এমনকি ওর জন্মদিনটাও। আর তুমিও আমায় ভুল বুঝলে। এখন আমায় অবিশ্বাস করো। আমি মারিসাকে কখনো কোনো বাজে ইন্টেনশনে দেখিনি।
রৌদ্রের ব্যাপারে যতদিন জানতে পেরেছিলাম ততদিনে ওরা দুজনেই দুজনের জন্য ফল ইন করেছে, আর ওরা যে বিয়ে করেছে এসব কিছুই তো আমি জানি না। পরিস্থিতি বাধ্য হয়ে করেছিল, সিচুয়েশনটাই এমন ছিল। সে যাই হোক, আমি তো আর জানতাম না। রৌদ্রের এসব উগ্রতার ব্যাপারে জানার পর আমার মনে হয়েছিল মারিশাকে বলা উচিত। ওর জায়গায় যে কেউ, আমার পরিচিত যে কেউ হলেই আমি সেটা করতাম। তাই তো ওকে আর্কিটেক্ট ভবনে নিয়ে গিয়েছিলাম, আর সেদিন ওকে আমি তোমার জন্য আমার ফিলিংসের কথাও বলেছিলাম। আমার কাছে কোনো প্রমাণ ছিল না যে আমি রৌদ্রকে সরাসরি কিছু জিজ্ঞেস করব সাম্যের ব্যাপারে। আর রৌদ্র ছেলেটাই এমন, তার উপর ঝামেলাটাও ছিল বেশ অগোছালো। সবকিছু মিলেমিশে ঘেটে যেন ঘোটালা হয়ে গেল। আমি বিশ্বাস করি আপনাকে সীমান্ত। অনর্গল কথা চালিয়ে যাওয়াকালীন সীমান্ত বিরক্তি দিতে আর হতাশায় নিজের কপালে হাত রেখে চুল টেনে ধরে নিনিতা এগিয়ে গিয়ে ওর হাত আলতো করে ধরে কথাটি বলতেই সীমান্ত থামে। ও মুখ উঁচিয়ে চেয়ে বলে, আর নিজেকে এভাবে এক্সপ্লেন করতে হবে না। ভুল তো আমরা সবাই করি, কিন্তু তার জন্য রিগ্রেট কজন করে? আমি আপনাকে বিশ্বাস করি। আই এম নট ওর্থি অফ ইউ, কিন্তু আমি সারা জীবন চেষ্টা করব যোগ্য হবার। রুদ্রের ঘরের বারান্দায় দাঁড়িয়ে এদিক সেদিক তাকাতেই মারিশার দৃষ্টি নিবন্ধিত হয় বাড়ির সামনের রাস্তার পাশে গাড়ি পার্ক করে গাড়ি ঘেঁষে দাঁড়িয়ে থাকা সেদিন ভার্সিটিতে দেখা হওয়া পথহারা সুদর্শনের দিকে, যে হেলান দিয়ে দাঁড়িয়ে এক আঙ্গুলে চাবি ঘুরিয়ে না জেনে কখন থেকে মারিশার দিকে তাকিয়ে আছে। ওকে দেখেই মারিশা ভীষণভাবে কপাল কুঁচকে তাকিয়ে থাকে আর রকচটা গলেই বলে, এখানে কি করছে? ফলো করছে নাকি আমায়? অসভ্য। শ্যাম সেখানে দাঁড়িয়েই বাঁকা হেসে মারিশার দিকে দুপুর উঁচিয়ে ইশারা করে বাড়ির দিকে আসতে থাকে। মারিশা এতে বেশ বিরক্ত হয়ে ঘরের ভিতর চলে আসে। তবে মুহূর্তে নিচে কলিং বেল বাজলে মারিশা দ্রুত নিচে যায়, আন্টি যেন দরজা না খুলে সেজন্য। তবে সিঁড়ি বেয়ে নিচে আসার আগেই আন্টি দরজা খুলে দেয়। এর মধ্যে বাইরে দাঁড়িয়ে নজর রাখা মানুষটি দ্রুত ততক্ষণে কারকে ফোন দিয়ে স্বামীর বাড়ির ভেতরে ঢোকার খবরটা জানায়। আর কেয়ারটেকার আন্টি দরজা খুলে স্বামীর সাথে কথা বলে শ্যামকে বলেন রুদ্র এলে যেন সে আসে। কিন্তু নাচরবান্দা শ্যাম কিছুটা ঘরে ঢুকেই বলে, ও এক্ষুনি চলে আসবে, আমি জানি, আমি ওয়েট করছি। পুরো দর্শনীর জন্য স্কেচের উপর প্রেজেন্টেশন করতে থাকা রুদ্র তার ফোনটা পকেট থেকে বের করে কিছু একটা দেখেই মুখটা রক্তশূন্য করে সামনে বসে থাকা বাকিদের উদ্দেশ্য করে বলে, আমাকে যেতে হবে। নির্বিকার মুখে এতটুকু বলে রুদ্র হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় সেখান থেকে। সাম্য ভেতরে এসে বসার ঘরে দাঁড়িয়ে সিঁড়ির দিকে তাকায়। ততক্ষণে মারিশা সিঁড়ি থেকে নেমে দাঁড়িয়ে কপাল কুচকে তাকিয়ে আছে ওর দিকে। বিরক্তি ভরা কণ্ঠে বলে সে, আপনি এখানে? আরে কিউটি, ইউ আর দেয়ার। আমি রুদ্রের সাথে দেখা করতে এসেছি। এটা তো রুদ্রের বাড়ি, তাই না? কি বললেন আপনি? এক্ষুনি বেরিয়ে যান বাড়ি থেকে। ও বাড়িতে নেই, চলে যান আপনি। রিল্যাক্স, আমি এসেছি না, দেখবে রুদ্র এক্ষুনি চলে আসবে। বাই দ্য ওয়ে, তুমি কে? আই মিন, তুমি রুদ্রের কে হও? স্বামীর আবির্ভাব মারিশার মোটেও ভালো লাগে না। মারিশাকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে শ্যাম আবার বলে, আমি আসলে জানতে চাইছি তুমি রুদ্রের কে হও। অর ডু আই হ্যাভ এনি চান্স? চান্স ফর হোয়াট? ফাজলামো করছেন আমার সাথে? রাগে কটমট করে মারিশা চেঁচিয়ে উঠে বলে, কিন্তু শ্যাম বাঁকা হাসি বজায় রেখেই বলে, চান্স ফর ই। কথা শেষ করার আগেই রুদ্র ঘরে ঢুকে শ্যামকে দরজার সামনে আর মারিশাকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা অবস্থায় আবিষ্কার করে। শ্যামকে দেখে রুদ্র জল শক্ত করে তাকায় আর মারিশাকে ধীর কণ্ঠে বলে, উপরে যাও। মারিশা উপরে যেতে নিলে শ্যাম সেদিকে তাকিয়ে থাকে আর ন্যানো সেকেন্ডেই ওর চোখের সামনে দেওয়াল হয়ে আবির্ভূত হয়ে রুদ্র তাড়ায়। ফলে মারিশা পুরোপুরি আড়াল হয়ে যায় স্বামীর নজর থেকে। রুদ্রর কলা চেপে ধরে রুদ্রের আওয়াজে মারিশা পিছু ফিরে তাকায় আর শ্যাম ঘাড় বাঁকিয়ে সেদিকে তাকালে রুদ্র ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে দেখে মারিশা তাকিয়ে আছে। তবে মারিশা আবারও দূরত্ব হেঁটে চলে যায়। রুদ্র ওর কলা ছেড়ে দিতেই তাচ্ছিল হেসে শ্যাম্য বলে, বাহ বাহ, রুদ্র এই ছোট মেয়েটাকে এত মানে। রুদ্র আবার কাউকে মানেও? আশ্চর্য হলাম। কি হয় তোর রাজ্যের রানী? নান অফ ইউর বিজনেস, বাইরে চল। যাব না, এটাই কমফোর্ট জোন। আমি জানি বাইরে গেলেই তুই আমাকে আবারও মারবি। ভয় পাই তো আমি তোকে, কিন্তু যতক্ষণ এখানে আছি তোর রানীর জন্য আমি পুরো সেফ। যা বুঝলাম রানী জানে রাজার এই বিদঘুটে রূপ। নাটকীয় ভঙ্গিতে এসব নিরর্থক কথা বলতে থাকে শ্যাম্য আর মুহূর্তেই মুখটাকে নির্বিকার করে বাইরে চলে যায়। রুদ্র হাত মুঠ করে জড়ভাবে, তবে সে জানে এই মুহূর্তে নিয়ন্ত্রণ হারানো যাবে না। তুই ভদ্র সভ্য বিদেশি, কেন লাগতে আসলি বাঙালিদের সাথে?
আমি রক্তে বাঙালি। আর কিছু? এক ভুরু উঁচিয়ে রুদ্র বলে। ওর এই কথাতে সাম্যের মুখের হাসি উবে যায়। রুদ্র ধীর কিন্তু কর্কশ কণ্ঠে বলে, তোর অনেক সাহস, তুই আমার বাড়ি অবধি চলে এসেছিস। তোর চেয়ে কমই। তুই আমার অফিসে গেলি, ক্লায়েন্টের সামনে যাতা বললি, তোর জন্য কতগুলো টাকার ডিল ক্যান্সেল হলো জানিস? আর আমি তোর বাড়িতে আসতে পারি না? বলে শ্যাম একটা চেক বের করে হাতে নিয়ে রুদ্রকে দেখিয়ে বলে, নে তোর কম্পেনসেশন। এটার জন্যই তো এত কিছু না, আমার বাবাই পাঠিয়েছে আমাকে দিয়ে। রাগে কটমট করে শ্যাম চেকটা রুদ্রের হাতে দিতে রুদ্র প্রতিক্রিয়াহীনভাবে বলে, তোর ইমপ্রেসিভ কোয়ালিটিগুলো তোর বাবাকে জানাতে গিয়েছিলাম, কোনো কম্পেনসেশনের জন্য না। তুই বলেছিলি না তুই নাকি তোর বাপের কথাও শুনিস না, আর আমি কে? এবার দেখ তুই তোর বাপের কথাও শুনছিস, আর হু দ্য ফাক আই অ্যাম। এতটুকু বলে চেকটা মুছড়ে সাম্যের শার্টের পকেটে রেখে রুদ্র বাঁকা হেসে বলে, ডোন্ট মেস উইথ ইফতিসাম রুদ্র, সাম্যদেব রায়। সাম্যরাকে ফুঁসতে থাকে আর বের হয়ে যায় সেখান থেকে। সকাল 9:30। বাস্কেটবল টুর্নামেন্ট আর এক্সিবিশনের দিন আজ একই দিনে। বেশ শোরগোল আর হইহুল্লোড় চলছে চারিদিকে। বিপক্ষ দলের ভার্সিটির বেশ অনেক স্টুডেন্টরা আশায় পুরো ভার্সিটি প্রাঙ্গণ মুখরিত শীতের সকাল থেকেই। তবে রুদ্রসহ 5 জনের একটি টিম ওদের ভার্সিটি থেকে যাচ্ছে প্রদর্শনীতে অন্য কোথাও। রুদ্র ভার্সিটিতে আসায় মাইশাও সাথে আসে, কারণ আজ কিছুটা উৎসব রব হলেও 1.5 ঘন্টার জন্য ক্লাবে কাজ করতে হবে ভার্সিটিতে অনুষ্ঠান শুরু হবার আগেই। আর বিগত কয়েকদিন তার ক্লাব মিস হওয়াতে মার্শা আজ বাধ্য হয়ে এসেছে। তবে তার কাছে সবচেয়ে উৎফুল্ল ব্যাপার হচ্ছে রুদ্রকে এক্সিবিশনে ডাকা হয়েছে, তাই সে রুদ্রকে ভার্সিটি থেকে বিদায় জানাবে বলে এসেছে। সবে এসে দাঁড়ালে রুদ্র সবার সাথে সবসময়ের মতোই নির্বিকার চিত্রে কর্মদন করে। আর যাওয়ার আগে কিঞ্চিত দূরে দাঁড়িয়ে থাকা মার্শের দিকে তাকালে মার্শা মৃদু আওয়াজে বলে, বেস্ট অফ লাক মাই ফিউচার আর্কিটেক্ট। রুদ্র মৃদু ঠোঁট কোণে হেসে চলে যেতে যেতে প্রিন্সের দিকে ইশারা করে, আর প্রিন্স সেটাতে সায় দেয়। ক্লাব শেষে বেরিয়ে আসতেই ততক্ষণে টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। মার্শা কোনো দিকে ভ্রুক্ষেপ না করে চলে যেতে নিলে পথ আটকে দাঁড়ায় নিনিতা। তুই চলে যাচ্ছিস? আমি জানতাম তোকে ক্লাবে পাবো। এই জন্যেই বারবার ফোন করে জিজ্ঞেস করছিলি। চল আমার সাথে টুর্নামেন্ট দেখে আসি। না, আমি যাব না। মুখের উপরে না বলাতে নিতা বেশ মন খারাপ করে, আর মারিসারও খারাপ লাগে। মারিসা নিজেকে সামলে একটু হেসে বলে, মানে আমি কি করব বল? তুই এখনো সবকিছু নিয়ে রেগে আছিস? জানি আমি। এমন কিছুই জানি না। তুই কেন কিছুই এখনো মন থেকে ঝেড়ে ফেলতে পারিসনি জানি আমি। তুই কতটা সেন্সিটিভ সেটা আমি জানি না। ওর কথার কোনো উত্তর করতে পারে না মারিসা। সীমান্তের জন্য নিতা আজ প্রচণ্ড উৎফুল্ল ছিল, তবে মারিসার জন্য মনটা খারাপ হয়েছে এমনটা ভেবে মারিসা বলে, আচ্ছা ঠিক আছে, তবে অল্প কিছুক্ষণের জন্য। কথাটা বলতেই নিনিতার মুখ হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। টুর্নামেন্টে সেখানে যেতেই কোত্থেকে প্রিন্স এসে বলে, কোথায় ছিলে তোমরা? তোমাদের জন্য ওই যে ফ্রন্টের কর্নার সিট বুক করা আছে, চলো আমি নিয়ে যাচ্ছি। বাহ বাহ বলে নিনিতা হাসলেও মারিসা খুব একটা খুশি প্রকাশ করে না। সেখানে গিয়ে ওরা বসে পড়ে। বেশ জলও প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে সীমান্ত আর বিপরীত টিমের মধ্যে। প্রতিবার সীমান্ত ক্ষিপ্ত গতিতে ছুটে এসে ঝুড়িতে বল ফেলতেই সবাই হই হুল্লোড় চেঁচামেচি শুরু করে দেয়। নিনিতাকে বেশ উৎফুল্ল লাগলেও মার্শা নির্লিপ্ত বসে থাকে। কিছুটা দূরে দাঁড়িয়ে কেউ একজন 3টে ছেলেকে ইশারা করে মার্শাদের বসার দিকে, আর বলে, বেশি কিছু না, শুধু বিরক্ত করবি। ছেলেগুলো ভিড়ের সাথে মিশে এগিয়ে যায় ওদের বসার স্থানের পেছনে। এর মধ্যে তোয়াদ পায়ে আঘাত পেতেই উৎসার তোয়াদ পিলার অদল বদল করে মাঠে আসে গ্রাউন্ড থেকে, আর এসে মারিসাদের সামনেই বসে। মারিসা বসে থাকলেও নিতা একটু পরপরই উঠে দাঁড়িয়ে নিজের উৎফুল্লতা প্রকাশ করছে, আর সীমান্ত সুযোগ পেলেই ওর দিকে তাকাচ্ছে। তবে হঠাৎই নিনিতার মুখ নিস্তেজ হয়ে যায় যখনই সে বুঝতে পারে তার ঘাড়ের চুলের উপর দিয়ে এক অপ্রীতিকর স্পর্শ ছুঁয়ে গেছে। একই সময় বসে থাকা মারিসারও অনুভূত হয় কেউ পেছন থেকে তার পায়ে বারবার বেশ বাজেভাবেই পা ছোঁয়াচ্ছে। ওরা দুজন পেছনে তাকাতেই ছেলেগুলোকে দেখে বুঝতে পারে যে তাদের ধারণাটাই সঠিক। ওরা ইচ্ছে করে ব্যাড টাচ করেছে। প্রথমবার কিছু না বলে পরের বার ওরা একই কাজ করতে থাকলে ওরা দুজন চেঁচিয়ে ওঠে। ওদের মধ্যে বেশ একটা জটলা হতে না হতেই পাশ থেকে প্রিন্স দৌড়ে আসে, আর তার সাথে তোয়াদ আর উৎস। শোরগোল তুমুলে যেতে সীমান্ত নিনিতার দিকে দেখে যে মারিসাকে নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে।
আর তখনই সীমান্ত একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে বল ছুটতে ফেলতে গিয়ে ব্যর্থ হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতার জোরে সীমান্তের টিম জিতে গিয়েছে। আগে থেকেই স্কোর বেশি থাকায় গুরুত্বপূর্ণ মুহূর্তে বলটা ফেলতে না পারল তারা 28/26 স্কোরে জিততে যায়। কারণ ঠিক সেই মুহূর্তেই খেলার সময় শেষ হয়ে গিয়েছিল। কিছুটা ভাগ্য সহায় হতে টান টান মুহূর্ত শেষে এক স্বস্তির নিঃশ্বাস নেয় সীমান্ত। কিন্তু নিনিতার কাঁদতে কাঁদতে সেভাবে চলে যাওয়ার দৃশ্যটা ট্রফি জেতার পুরো উল্লাসটাকে যেন চাপিয়ে যাচ্ছে। সকালে ঠিকমতো চাঞ্চল্যকর আর উৎসবে মেতেছিল ভার্সিটি। এখন চারিপাশটা তার চেয়েও বেশি নিস্তব্ধ। সন্ধ্যা নেমে এসেছে ধরণীতে। হিমশীতল পবন বয়ে যাচ্ছে ঈশান কোণ ঘেঁষে। বিকেলের পর ট্রফি জেতার সব রকমের আনুষ্ঠানিকতা শেষে আজ একরকম আনুষ্ঠানিকভাবে সীমান্তদের স্নাতকের শেষ দিন। কারণ পরীক্ষা শেষ হবার পর এই টুর্নামেন্টের জন্যই তারা আটকে ছিল এই কয়েকটা দিন। ওরা গল্প করতে থাকে সবে ফাঁকা গ্রাউন্ডে বসে গা এলিয়ে দিয়ে। টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার নিতাকে ফোন করলো, সেটা বেজে যাচ্ছে, কেউ ধরছে না, যা সীমান্তের উদ্বিগ্নতা বাড়ায়। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করতে থাকলে সীমান্ত বলে, টুর্নামেন্টের সময় কি হয়েছিল উৎস? বাকি সময়টা নিনিতা ছিল না সেখানে? একটু ঝামেলা হয়েছিল রে, তো সেজন্যই তুই লাস্ট বলটা মিস করলি। কি ঝামেলা হয়েছিল? কপাল কুঁচকে গম্ভীর গলায় বলে সীমান্ত। উৎস বলতে শুরু করে, আর ওর কথাতে সীমান্তের দেহের রক্ত যেন ছিটকে ওঠে। ছেলেগুলো এই জঘন্য কাজের জন্য যে পারিশ্রমিক পেয়েছে সেটা দিয়ে ভার্সিটির কাছে কোথাও বসে বেশ উল্লাস করছে। তবে সে নিলিপ্ত চোখজোড়া ওদের উপর নজর রেখেই চলেছে। সে সতর্পণে এক কাজে বিয়ার আর হুইস্কির বোতল সেখানে রেখে একটা চিরকুট ফেলে যায়। ওরা এসে সেই স্থানে বসতেই দেখে সেখানে ড্রিঙ্কস। উন্মাদগুলো বেশ খুশি হয়, না চাইতেও সেগুলো পেয়ে। তবে তাদের মধ্যে একজন চিরকুট হাতে পেতে দেখে চিরকুট লেখা আরও চালে আর্কিটেক্টস ভবনে আয়, যদি দম থেকে থাকে। বোতলগুলো সাথে নিয়ে ওরা সেই দিকে যেতে থাকে। সময়ের ব্যবধানে সেখানে এলো ওরা কাউকে দেখতে পায় না। তবে সেখানে রাখা ছিল আরও এক ক্যাচ। বেশ কিছু সময় অপেক্ষার পরে সেখানে কেউ না এলো উল্লাস করে ওরা সেখানে বোতলগুলো সাবার করতে বসে পড়ে। আর্কিটেক্টস ভবন বেশ একটা গোলক ধাঁধার মতো তৈরি করা। এখনও বেশ কিছু স্থান নির্মাণাধীন হওয়াতে তেমন কোনো পাহাড় সেখানে রাখা হয়নি। আর না তো আছে সেভাবে কোনো আলোর ব্যবস্থা। কিন্তু আলোতে বসে ওরা একের পর এক বোতল শেষ করে চলেছে। তখনই সেখানে কেউ নিঃশব্দে এসে ওদের সামনে দাঁড়ায়। ঘোলা চোখে তাকালে ওরা তাকে স্পষ্ট দেখতে পায়। মুহূর্ত বিলম্ব না করে কোনো কথা না বলে সে ওদেরকে বেধড়ক প্রহারে মত্ত হয়। শরীরের সমস্ত শক্তি দিয়ে সমস্ত ক্ষোভ দিয়ে সে উগলে দেয় প্রহারের মাধ্যমে। পাশে দাঁড়িয়ে সে নিলিপ্ত চোখজোড়া এসব দেখতে থাকে। আর দুটি সেগুন কাঠের শক্ত হকিস্টিক এগিয়ে দিলে সে এক হাতে দুটো একত্র করে উন্মাদের মতো প্রতিক্রিয়াহীন মুখে পেটাতে থাকে ওদের সারা গায়ে। ওদের চিৎকার কেবল তমসাচ্ছন্ন পরিত্যক্ত আকারে নির্মাণাধীন গোলকধাঁধা অবধি পৌঁছাতে প্রতিধ্বনিত হয়। হকিস্টিকগুলো কিছুটা দুমড়ে মুচড়ে যেতেই সে সেগুলো মাটিতে ছুঁড়ে দেয়। যখন শরীরের কোনো অংশ আঘাত করা থেকে বাদ পড়ে না, তখন সে খালি পড়ে থাকা বিয়ারের বোতলগুলো উঠিয়ে একের পর এক সেগুলো ওদের পায়ে আর গায়ে ভাঙতে থাকে। পোশাকের ওপর থেকে রক্তাপ তরল যেন ছিটকে বের হয় আর ওরা ঘুমড়ে ওঠে। এরই মধ্যে আরও কেউ এসে হাজির হলো। সে থেমে যায়। গুমড়ে পড়া থাকা জানোয়ারগুলো উঠে আরও বেশ কিছুক্ষণ আঘাত করতে থাকলে ওরা অস্পষ্টভাবে কিছু বলতে থাকে। আর ওদেরকে উঠিয়ে কেউ বলে, অস্পষ্ট স্বরে একটা শব্দ বেরিয়ে আসে ওদের জখমকৃত মুখ থেকে, শেষে সাম্য। কথা শেষ হতেই পাশ থেকে দুটো বিয়ারের বোতল উঠিয়ে একত্রে আবারও সজোরে আঘাত করে ওর পায়ের পাতায়। বাড়ি ফেরার পর থেকেই গুমড়ে কাঁদছে নিতা। ওর ঘর থেকে বের হয়নি। সীমান্ত বারবার ফোন করলেও সেটা ওঠায়নি। ওর মা খুব করে বোঝানোর চেষ্টা করলে মায়ের বুকে আশ্রে পড়ে, সে কানায়। এদিকে রাত হওয়ার পরও মাসে এই পর্যন্ত কয়েক শতবার হয়তো তার পা ধুয়েছে। এতবার কষলে ধোয়াতে সেই স্থান এখন রক্তবর্ণ ধান করে ব্যথায় রূপ নিয়েছে। মাইশা তার নিজের ঘরে ঢু মেরে বসে আছে। আর অক্ষি যুগল থেকে বেয়ে পড়ছে জল। দরজায় দাঁড়িয়ে এক চিরচেনা গম্ভীর কণ্ঠ বলে, সরি, এখানে কেন? এমি, তুমি কখন এলে? একটু আগে। কি হয়েছে? কিছু না। পায়ে কি হয়েছে?
ওর কথাতে ধড়াস করে উঠে মারিসার হৃদযন্ত্র। পা গুটিয়ে ফেলতে নিলে রুদ্র এক হাতেই ওর দুপায়ের উপর আলতো স্পর্শ রেখে আবার শান্ত গলায় বলে, স্পিক আপ। অন্য জুতো পরেছিলাম তাই। লেটস গো। বলে রুদ্র উঠতে নিলে মারিসা নিজেকে আর সামলাতে না পেয়ে কিছুটা উঁচুয়ে শক্ত করে রুদ্রের গলা জড়িয়ে ধরে আর নিঃশব্দে তার চোখের জল পড়তে থাকে। রুদ্রের মুখটা রক্তশূন্য হয়ে যায়। ছাদের ঠান্ডা পবনে রুদ্র মারিসাকে নিয়ে ছোট বেঞ্চটিতে বসে চেয়ে আছে তিমিরের গগনের দিকে। মারিসা পায়ের উপর রুদ্রের পরিহিত কালো কোটটা রেখে তার ভেতর এক হাতে রুদ্র ওর উড়ুর উপর রাখা মারিসার দুপা এখন স্পর্শ করে আছে, আর আরেক হাতে মারিসাকে পৃষ্ঠদেশ থেকে আলিঙ্গন করে মিশিয়ে নিয়েছে নিজের সাথে। মারিসা রুদ্রের কাঁধ থেকে মাথা তুলে ওর দিকে তাকিয়ে নিস্তব্ধতা ভেঙে নির্লিপ্ত কণ্ঠে বলে, এক্সিবিশন কেমন হলো? ভালো হয়নি? কাঁদছিলে কেন? বাড়ির কথা মনে পড়ছিল তাই। নেক্টোফোবিয়া ম্যাটারটা কি সরি? বর্ষার সাথে কি হয়েছিল? সে তো অনেক কথা, এক ভয়ানক অন্ধকার। বলো, আই উইল লিসেন। তবু মারিসা বেশ কিছু সময় নীরব থাকে। সে বুঝতে পারে না বলা উচিত কিনা, কি বলবে, কোথা থেকে শুরু করবে। এক দ্বিধা চলতে থাকে তার সংবেদনশীল মন আর যৌতিক মস্তিষ্কের মধ্যে। বেশ একটা নীরব দ্বন্দ্ব শেষে মারিসা বলতে শুরু করে, মেয়ে হওয়াতে মা আমাদের কখনোই সেভাবে গুরুত্ব দিত না। তার ছেলের শখ ছিল অনেক, কিন্তু আমরা দুইজনই মেয়ে, তাই চড়া গলায় কথা বলতো। মেয়েদের এটা করতে নেই, সেটা করতে নেই, একটু বেশি হাসলেও দোষ, লোকে কি বলবে। মেয়েদের বিয়ে দেওয়াটাই তার একমাত্র লক্ষ্য। বর্ষাবিন আমার সবচেয়ে কাছের ছিল একমাত্র। আমি সবসময় একা থাকতে পছন্দ করি, তাই সেভাবে বন্ধুত্ব করা হয়নি কারোর সাথে। মা এমনিতেও কারোর সাথে মেলামেশা পছন্দ করতেন না, তবে বাবা খুব ভালোবাসতো, কিন্তু মায়ের উপরে কোনোদিনও কথা বলতো না। 17 বছর বয়সে বর্ষাবিনকে মা বিয়ে দিয়ে দেয় ঈশান নামে একজনের সাথে। আমি তখন 14 বছরের, পুরোপুরি একা হয়ে যাই আমি। ঈশানের খুব বেশি বয়স না হলেও ও ড্রাগ এডিক্টেড ছিল। মা কোনো খোঁজ না নিয়ে ওর সাথে বর্ষাপে বিয়ে দেয়। পড়াশোনাও করতে দেয়নি, আমাকেই তো দেরি করে স্কুলে দিয়েছিল। 3 বছর আমার বর্ষাবিন ওর সাথে ছিল। ও শেষ করে দিয়েছে আমার বর্ষাপিকে। 3 বছরের মাথায় ও প্রেগনেন্ট ছিল। অসভ্যটা তখনও ওকে টর্চার করতো, জানোয়ার একটা। কতবার ও আসতে চেয়েছে, কিন্তু মা বলেছে মানিয়ে নে, গুছিয়ে নে, লোকে কি বলবে। এসব সামলাতে না পেরে ওকে হসপিটালে নেওয়া হয়। ওর অবস্থা বেশ সিরিয়াস ছিল। সৌভাগ্যবশত ওকে বাঁচাতে পারলেও বাচ্চাটা বাঁচেনি। সেদিন আকাশ ফেটে বৃষ্টি নেমেছিল পাহাড়ে। খবর পেয়ে মা বাবা দুজনই ছুটে যায় আমাকে রেখে। আমার তখন 17 বছর বয়স। ওনারা সারা রাত বাড়ি ফেরেনি। সেদিন ভারী বৃষ্টিতে পাহাড় ধস হয়েছিল, সব রকম যোগাযোগ আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল। আমি একা ওই বাড়িটাতে। বর্ষাবিনের ওই খবর, বিদ্যুতের ঝলকানি, প্রচণ্ড জোরে বাজ পড়ার আওয়াজ, অন্ধকার। প্রথমবারের মতো আমার প্যানিক অ্যাটাক হয়। কখন সেন্সলেস হই আর কতক্ষণের জন্য আমি জানি না, তবে বাবা বলেছিল উনি ভোরে এসে আমার ওই অবস্থায় দেখে ডক্টরের কাছে নিয়ে যান। এরপর থেকে বাজ পড়ার শব্দে আমার পুরো শরীর অস্বাভাবিকভাবে কেঁপে উঠত, আর অন্ধকারে তো থাকতেই পারতাম না, বলতে গেলে সহ্যই হতো না। এরপর আবার ডক্টর দেখলে সাইকোলজিস্ট আমার নেক্টোফোবিয়া কনফার্ম করেন। এরপর বাবা ওকে নিয়ে আসে। ও ভীষণ ট্রমাটাইজ ছিল, রিকভার করতে 1.5 বছর লেগে যায়। বাবা ওকে আবারও পড়াশোনা করতে বলে, আর গত 4 বছর ধরে ও আমাদের সাথে। বর্ষাবিন জীবনের অনেক কিছু দেখে নিয়েছে, তাই এবার বাবা আমার বেলাতে সবকিছু একটু সহজেই মেনে নিয়েছেন। মাকে কোনো কথাই বলতে দেননি। আর তোমাকে ওনার বেশ পছন্দ হয়েছে। এসব কিছুর ভয়ে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি সুযোগ পেতেই। ভেবেছিলাম মা আমার সাথেও এমনটা করবে, আর বর্ষাবিন তাই ভাবে। আরে এটাই সত্যি। তাই যখন আমি হোস্টেল বা কোথাও রুম পাইনি, তবুও আমি ফিরে যেতে চাইনি। আর হোস্টেলে উঠলে আমার অতিরিক্ত খরচের কথা ওনাদেরকে জানাতেই হতো। সেটা করলেই মা আমায় ফেরত যেতে বলতেন, আর আমি ফেরত না গেলে উনি টোটালি টাকা পাঠানোই বন্ধ করে দিতেন, যেন ফেরত যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় না থাকে। এখানে ট্রান্সফার নেওয়ার কথা মা জানতো না প্রথমে। আমার রেজাল্ট দেখে প্রফেসর বাবাকে মানিয়েছিলেন, বলেছিলেন ইউনিভার্সিটিতে মেধার মূল্যায়ন হবে। কিন্তু একদিন আগে যখন মাকে জানাই, এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, আর উনি এখানে পড়ার জন্য অনেক শর্ত দিয়েছিল। প্রথমত, বাবা যে বাড়ি ঠিক করেছে সেখানেই থাকতে হবে, মর্জি মতো কোথাও থাকতে পারবো না। জানতে পারলে পড়াশোনা বন্ধ, আর ফেরত যেতে হবে। ভালো রেজাল্ট করে দেখাতে হবে, নয়তো সব বন্ধ। কোনো ঝামেলা জড়ানো যাবে না। যা টাকা দিচ্ছে এর বেশি একটুও বেশি দিবে না। চাইতেও পারবো না, যদি চাই তাহলে সব পাঠানো বন্ধ। আরও অনেক কিছু। মোট কথা
উনি সমস্তভাবে চাইছিলেন যেন আমি কোনোভাবে ফিরে আসি, বেশ ঝামেলা করে পরদিন চলে আসি আমি। বাবা আর বর্ষাপির সাথে কথা হলেও উনি আমার সাথে খুব একটা কথা বলতেন না, তাই থাকার সমস্যা হওয়া সত্ত্বেও ভয় পেয়ে যাই আমি, জানাইনি আর। এই বাড়িটাই ছিল আমার শেষ ভরসা। আর তুমি, যদি তুমি বিয়ের জন্য রাজি না হতে, আমি জানি না আমি কি করতাম, কোথায় গিয়ে থাকতাম। আমি নিজেও বিয়েটা করতে চাইনি, কিন্তু পরিস্থিতিটা এত ঘোলাটে ছিল, উপায় না পেয়ে বর্ষাপিকে সবটা বলি, আর ও সব শুনে আমায় রাজি হতে বলে। দাদু বলেছিল তুমি ফরেইনার। আমি ভেবেছিলাম হয়তো আবারও তুমি ফিরে যাবে, তাই ভেবেছিলাম বিয়েটা তো শুধু লোক দেখানো, আর তুমি তো সারা জীবন থাকছো না, চলেই তো যাবে যখন তখন। আর আমি ভাবতাম তুমি আমায় পছন্দও করো না, তো বিয়েটা কোন দিকে দিয়ে স্ট্রং নয়, চাইলে আলাদা হয়ে যেতে পারবো। তখন শুধু এই বাড়িতে থাকার উপায় এটাই ছিল আমার কাছে। তুমি 1 সপ্তাহ সময় দিয়েছিলে, আর একদিনও বেশি যদি এই বাড়িতে থাকতাম তাহলে আমার জন্য তোমাকেই অনেক অসম্মান হতে হতো। ভেবেছিলাম অন্য কোথাও থাকবো, পার্ট টাইম জব করে নিজের খরচ চালিয়ে নেব, তবুও ওনাদের বলবো না, আর ফেরতও যাব না। কিন্তু তার জন্য তো আগে থাকার একটা জায়গা লাগবে, আমি তো সেটাই পাচ্ছিলাম না। কারণ আমি যতগুলো হোস্টেলের বাড়িতে রুম দেখেছিলাম সব জায়গাতেই পরদিন গেলে আমায় না বলে দিয়েছিল। আমি জানি না কেন, ব্যাপারটা প্রচণ্ড অদ্ভুত, এটা এখনও আমার মাথায় ঘোরে। আর এই বাড়িতে থেকেও যদি আমি অন্য কোথাও থাকার জায়গা খুঁজতাম, তার জন্য আমাদের বিয়ে করতেই হতো। মোট কথা, এই বাড়িতে থাকতে হলে আমার আর তোমার বিয়ে করাটা ম্যান্ডেটরি হয়ে পড়েছিল, কারণ আমাকে জড়িয়ে তোমাকে নিয়ে ততদিনে বেশ কানাঘুষা শুরু হয়ে গিয়েছিল। উপায় না দেখে দাদু প্রস্তাব করলো, আর বর্ষাপিও বলল। আমার মাথা আর কোনো কাজই করছিল না। বর্ষাপি কখনোই চাইতো না ওর মতো আমার জীবনটা হোক, তাই ও সব সময় আমায় বাড়িতে যেতে নিষেধ করতো, আর বলতে একেবারে আর্কিটেক্ট হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যেন ওনাদের সামনে গিয়ে দাঁড়াই। তাই নিরুপায় হয়ে আমাকে এই বাড়িতেই ফিরতে হলো তোমার কাছে। আর তুমি হয়তো ভেবেছো তোমার জায়গায় অন্য কেউ হলে আমি কি করতাম। আমি সত্যি জানি না আমি কি করতাম। হয়তো আমি রাজি হতাম না, হয়তো ফিরে যেতাম, হয়তো আমার জীবনও বর্ষাপির মতো হতো, হয়তো তুমি বলেই আমি রাজি হয়েছিলাম। এই বাড়িতে তোমার সাথে থাকার আগে আমি তোমাকে মনে হয়েছিল ভালো লাগে, আর কেমন যেন তুমি কথা কম বলেও ভালো লাগতো কথা বলতে তোমার সাথে। হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তাই আর মনেই তোমাকে ভরসা করে ফেলেছিলাম। আর তুমিও আমায় অনেক বড় হেল্প করলে নিজের কোনো স্বার্থ ছাড়াই, তাই ভরসা করে বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম আমি। যদিও ভাবতাম তুমি আমায় পছন্দ করো না, তাই ভেবেছিলাম বিয়েটা তো আর স্ট্রং হবে না, এটা শুধু আমার অপ্রাপ্ত ওয়ান সাইড লাভ থেকে যাবে। কিন্তু আমার সব ভাবনা ভুল প্রমাণ করে দিলে তুমি, আর আমি তোমার কাছেই ফিরে গেলাম, আমার ভরসার কাছে। এতটুকু বলে জোরে শ্বাস নিয়ে মারিসা থেমে যায়। এত কথা আর ঘটনার জোরে তার মাথা থেকে এখন আজকের ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাটি একেবারেই বেরিয়ে গেছে বলা চলে। ওর শেষের কথাটি শুনেই এত সময় নির্লিপ্তভাবে বসে থাকা রুদ্র এবার ঠোঁটকনে বাঁকা হাসে আর আপন মনে বলে, তোমাকে সব সময় আমার কাছে ফিরতে হবে লিটল হার্ট। 2 দিন পর এক আলিশান অফিসের কক্ষে কালো চেয়ারে বসে কিছু ফাইলে দস্তখত করে ম্যানেজার বের হতে সীমান্ত কল করে জেলাস কুইন লিখে সেভ কর নাম্বারটিতে। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে উত্তর করতে সীমান্ত বলে, কি ব্যাপার, ফোন কেন ধরছো না? কতগুলো কল করেছে এই 2 দিনে? আসলে শরীরটা ভালো ছিল না, তাই ভেবেছিলাম আপনার ট্রফি জেতা পর্যন্ত সেখানে থাকবো সেদিন, কিন্তু থাকতে পারিনি। তো তার সাথে ফোন না ধরার কি সম্পর্ক? বুঝতে পারছিলাম না কি উত্তর দেব আপনাকে, তাই ভেবেছিলাম দেখা করব, ফোন করতাম, তার আগেই আপনি করলেন। কোথায় আছো এখন? ভার্সিটিতে। আপনি? বাবার অফিসে আছি, বাবা নেই, তাই কিছু কাজ সামলাতে হচ্ছে। দেখা করবো আমরা বিকালে, ঠিক আছে? নিলিপ্ত কণ্ঠে বলে নিনিতা হ্যাঁসূচক জবাব করতে ওরা কল কাটে। দিকে কাছের আসনে বসে নিনিতা আর মারিসা কথা বলতে থাকলে হঠাৎই পাশ দিয়ে অনেকেই একটা ব্যাপার নিয়ে বেশ আলোচনা করতে শোনে। ওরা কাছে দাঁড়িয়ে কথা বলে, ওদের কথা নিনিতা আর মারিসার কর্ণগোচর হতেই তারা ভুরু কুঁচকে একজন অন্যজনকে দেখে। নিনিতা বলে, আমি আসার সময় অনেকে কথা বলতে শুনেছি। কে মারলো ওদেরকে এভাবে? কি করে বলবো, এভাবেও কেউ কাউকে মারে এতটা নৃশংসভাবে? তবে বেশ হয়েছে, আমি খুশি হয়েছি। আমিও। উফ, মনটা তো হালকা লাগছে না। তবে সবাই বলছে ওরা নাকি আরো মেয়েদেরকেও বিরক্ত করেছিল। তবে আমাদের সাথে ঝামেলা করতে তো সেখানে উৎস, প্রিন্স আর তৈয়ব চলে আসে, আর আমরা তো তখনই ভিড় থেকে বেরিয়ে গিয়েছিলাম।
সেজন্যই তো আমরা বাকিদের চোখে খুব একটা পড়িনি, তাই কেউ মার্ক করতে পারেনি যে তখন আমাদের সাথেই ঝামেলা হয়েছিল। হ্যাঁ, তবে তোর কি মনে হয় সীমান্তকে মারতে পারে? মানে উৎস আর তোয়ার তো ছিল, ওরা কি কিছু বলেছে? যেহেতু ঝামেলা হয়েছিল আর ওরাও যেহেতু ছিল, তাই মনে হলো আর কি। কিভাবে বলি? তবে সীমান্ত তো কিছুই জিজ্ঞেস করেনি আমায়। আচ্ছা মারিসা, রৌদ্র কি? না, রৌদ্র কি করে হবে? ও তো ছিলই না, ও তো জানেই না কিছু। আমি কিছুই বলিনি। আর এক্সিবিশন শেষে বাড়িতেই ফিরেছিল, আর অনেক রাত পর্যন্ত আমরা ছাদে বসে কথা বলেছি। ওহ বাদ দে, আমরাই বেশি ভাবছি। কিছুদিন পর সন্ধ্যায় মারিসা নিজের মতো বসা ঘরে পড়ছিল, তবে পড়াই খুব একটা মন না থাকলে সামনে রাখা পানির বোতলটা ফ্লিপ করতে থাকে। একটু পর পর আন্টি এসে বলে তিনি বাইরে যাবেন। উনি বেরিয়ে গেলে মারিসা উঠে গিয়ে মূল দরজা আটকে দিয়ে আবারও এসে মেঝেতে বসে বোতল ফ্লিপ করতে থাকে। কিছু সময় বাদে হাফ কোয়ার্টার আর সাদা হুডি পরিহিত রৌদ্র এক হাত পকেটে রেখে আরেক হাতে ফোনে কথা বলতে বলতে নিচে এলে মারিসাকে সেখানে সিঁড়ির বিপরীতে অন্যদিকে মুখ ঘুরে বসে থাকতে দেখে বিড়বিড় করে ফোনে বলে বলে কল কেটে এসে মারিসার সামনে সোফায় বসে বলে এমনি দেখছিলাম বোতল ফ্লিপ করতে পারি কিনা। তুমি পারো? মারিসা ওর দিকে তাকিয়ে বলে, আর রৌদ্র ওর দিকে প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঘর থেকে বেশ কয়েকটি মৌ ক্লিপ এনে মারিসার সোফার সামনে টি টেবিলে রেখে উৎফুল্ল হয়ে বলে, রুলস মনে আছে ইফতিসাম রুদ্র? এগুলো না, এগুলোই। প্রতিটা রাউন্ডে আমি জিতলে তোমার চুলে ক্লিপ আটকাবো। ইম্পসিবল। এটাই রুলস। বলে মারিসা বেশ হাসে। রুদ্র ওর দিকে তাকিয়ে দুহাত হাঁটুর উপর রেখে ওর দিকে ঝুঁকে বুড়ো উঠিয়ে বলে, আর যদি আমি জিতি? তুমি যা বলবে তাই। শিওর? শুরু করি। প্রথমে আমি। বলে মারিসা বেশ কয়েকবার মেঝেতে বোতল ক্লিপ করলে সেটা সোজাসুজি দাঁড়ায়, আর মারিসা জিতে পরপর কয়েকবার। রুদ্র দুহাত বুকে আড়াআড়ি গুজে তাকিয়ে থাকে মারিসার হাস্যোজ্জ্বল অপয়ের দিকে। এবার বোতল ফ্লিপ করলে সেটা পড়ে যায়, আর মারিসা বিষণ্ণ মুখে তাকালে রুদ্র নির্লিপ্ত কণ্ঠে বলে, মাই টার্ন। দাঁড়াও, আগে তোমার চুলগুলোতে এইগুলো আটকে নি। আমি জিতেছি না? রুদ্র কিঞ্চিত বিরক্তি ভঙ্গিতে চোখ ঘুরিয়ে নিলে মাসে মুখ ভেঙচি কেটে উঠে সোফার সামনে টি টেবিলে বসতে রুদ্র সেটা এক হাতে টেনে নিজের আরও কাছে নিয়ে আসে। মারিসা কিঞ্চিত উঁচু হয়ে কিছুটা রৌদ্রের মুখ বরাবর হয়ে ওর চুলে আলতো করে ক্লিপ আটকাতে থাকলে ধুতি সালোয়ার আর শর্ট টি শার্টের উপর সফেদ উইলের চেন সোয়েটার পরিহিত মারিসার দিকে রৌদ্র নিঃস্বাত দৃষ্টিতে তাকায়, যেখানে উলের সোয়েটারের চেন উন্মুক্ত। রৌদ্রের নির্লিপ্ত দৃষ্টি এক এক করে মারিসার চোখ, ফুলো ফুলো গাল, ঠোঁট, গলা সবশেষে নিবন্ধিত হয় মারিসার বিপদসীমার দিকে। তবে কিছুক্ষণের মধ্যে রৌদ্রের চোখ আল হয় ছোট একটি হাতের আড়ালে। মারিসা এক হাতে রৌদ্রের চোখ ঢাকলে রৌদ্র সেভাবে নির্লিপ্ত কণ্ঠে বলে, হোয়াট? কোন দিকে তাকিয়ে আছো? যেদিকে তুমি ভাবছো। ওর দ্বিধাহীন বিস্তৃত কথাই মারিসা দ্রুত ওর চোখ ছেড়ে দেওয়ার আগে রুদ্রর কোমরের পৃষ্ঠদেশ এক হাতে বাহুডোরে জড়িয়ে ওকে নিজের পক্ষের সাথে মিশিয়ে নিলে মারিসা হক চুকিয়ে বলে, আমাদের গেম শেষ হয়নি এখনো, রুলসের কথা মনে নেই? বলেই মারিসা কিছুটা জোর খাটিয়ে সরে গেলে কিঞ্চিত হতাশা দেখিয়ে রুদ্র বোতলটা নিয়ে মারিসার দিকে তাকিয়ে ফ্লিপ করতে থাকে। আর তারপর বেশ কয়েকবার ফ্লিপ করলেও রুদ্র হারে না, যেটা দেখে মারিসা শুষ্ক ঢোক গিলে ঠোঁটের উপরে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে হাতের সরু আঙ্গুল দিয়ে ওর অবস্থা দেখে রুদ্র বাঁকা হেসে বলে, Yours 8, mine 12. Who is the winner? বলে আরও একবার ফ্লিপ করলে এবার বোতল পড়ে যায়, আর মারিসা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, এবার আমার পালা। দ্রুত এতটুকু বলে রুদ্রের হাত থেকে বোতলটা নিতে লাগলে মারিসার বাহুতে টান পড়ে, আর সে আবারও রুদ্রের পক্ষে শীতল হয়ে মেশে। রুদ্র বলে, Can I kiss you? কিন্তু আমাদের গেম। I resign. তুমি জিতছো, so let me. না না, মানে কেন? Because I want to. এতটুকু বলতে রুদ্র তার কার্যসিদ্ধি তার প্রান্তে গিয়ে ঠেকে যায় জোরালো কলিং বেলের আওয়াজে। আওয়াজ শোনা মাত্রই মারিসা তড়িঘড়ি করে রুদ্রের গলা থেকে হাত নামিয়ে সরে যেতে নিলে দত্তহীন রুদ্র প্রতিজ্ঞাহীন থেকেই মারিসার পৃষ্ঠদেশ আলিঙ্গন করে থাকে। মারিসা ক্রমাগত সরে যেতে চাইলে রুদ্র বেশ দৃঢ়ভাবে দু হাতে ওর কোমরের দুপাশ স্পর্শ করে ওকে নিজের মুখ বরাবর নিয়ে আসে,
আর মুহূর্তেই মারিসা নিজের টি শার্টের ভেতর উন্মুক্ত উদরে এক বলিষ্ঠ উষ্ণ হাতের সংবেদনশীল সঞ্চালন অনুভব করতে পেরে ভরকি গিয়ে মাথা নিচু করে বলে, কেউ এসেছে রুদ্র? আসুক। রুদ্র তার গম্ভীর গলায় ফিসফিসে উত্তর করে। ততক্ষণে বেলের আওয়াজ আরও তীব্র হতে থাকে। তখনও রুদ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে মারিসার গ্রীবাদেশে নিজের অধরের আলতো স্পর্শ ছুঁয়ে দিতে থাকে। রুদ্র মারিসার কাঁধ থেকে পরিহিত উলের সোয়েটারটা আলতো করে সরাতে নিলে নিরুপায় হয়ে জড়তা ভেঙে মারিসা রুদ্রের কানে ফিসফিসে কিছু বলে। কথাটা বলতেই ক্ষণিকেই রুদ্র কিঞ্চিত বিরক্ত হয়ে দাঁত কিরমির করে চোখ ঘুরিয়ে নেয়। বেশ চটে গেছে বুঝতে পেরে মারিসা স্বেচ্ছায় রুদ্রের গালে অমায়িক এক চুমু এঁকে দেয়। আশঙ্কিক কাণ্ডে কিঞ্চিত ভুরকুচকে রুদ্র ওর দিকে তাকিয়ে নির্বিকার চিত্রে বলে, মাইন্ড ইউর প্রমিস, নাইট ইজ ইয়েট টু এন্ড। কিছু না বলে মারিসা আলতো করে হ্যাসূচক মাথা নাড়ে। রুদ্র এক হাতে চুল থেকে ক্লিপগুলো সরিয়ে ফেলে, ওকে ছেড়ে গিয়ে দরজা খোলে। মারিসা নিজেকে ঠিক করতে করতে এক উৎফুল্ল রমণী কণ্ঠ ভেসে আসে যে বলে, রুদ্র, মাই গডনেস, হোয়াট এ লং টাইম ডিয়ার। কণ্ঠটি শুনে সকুচিত হয়ে মারিসা দরজার দিকে তাকাতেই সে ভেতরে প্রবেশ করে রুদ্রকে আলিঙ্গন করতে উদ্যত হয়, যা দেখে মারিসার চক্ষু চড়ক গাছ। তবে ক্ষণিকেই দুহাত পকেটে রেখে রুদ্র আলতো পিছিয়ে গিয়ে স্থির কণ্ঠে বলে ওঠে, রোজামন্ড। Oh sorry, you know it's just a habit. ভুলেই গিয়েছিলাম, তুমি পছন্দ করো না। সরি, আসলে অনেক দিন বাদে দেখা তো। বেশ উৎফুল্ল এবং হেসে সে বলে। কালো জিন্স প্যান্ট আর ফ্লোরাল শর্ট টপসের উপর তার তনু আবৃত করে আছে বেশ লং লেদার কোট। সোনালি রঙের উন্মুক্ত চুলগুলো স্থান পেয়েছে ঘাড় থেকে কিছুটা নিচে পৃষ্ঠদেশ অবধি। মাঝারি উচ্চতার শুভ্র রাঙ্গার রমণী বেশ হেসে রুদ্রের সাথে কথা বলছিল। মারিসা মুহূর্তে মুখটাকে বিমর্ষ করে ফেলে রুদ্রকে ওর সাথে দেখে। রুদ্র বলে, কাম। এইটুকু বলে সে রোজকে নিয়ে এগিয়ে আসতে রোজ মারিসাকে দেখে এক অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, ওয়েট, লেট মি গেস, মারিসা রাইট? মারিসা নিজেকে কিছুটা সামলে কেবল অস্পষ্ট স্বরে বলে, হাই, আই এম রোজামন্ড অগাস্টিনো। উৎফুল্ল হয়ে বলে সে এগিয়ে যায় মারিসার দিকে এক উষ্ণ আলিঙ্গন দিতে। বেশ অবাক হলো মারিসা সামাজিকতার খাতিরে তার কৌশল গ্রহণ করে। তোমার তো সকালে আসার কথা ছিল, ওয়াই দ্যাট লেট? ওই ফ্লাইটটা ক্যান্সেল হয়েছিল, এসে আগে গ্রানিদের সাথে দেখা করে তারপর এখানে এসেছি। ও, লেট হয়েছে তবুও তো একবার ফোন করলে না রুদ্র, যদিও তোমার কাছ থেকে এটাই এক্সপেক্টেড। হাউ ইজ শি? হসপিটালে দেখা করেছি, কিছুদিন থাকবে সেখানে, তারপর ডিসচার্জ করবে। ইউ নো, লং ইনফেকশন। মাসের সোফায় হাঁটু গুজে বসে সোফার হ্যান্ডেলের উপর কোনোই ভর করে হাতের উল্টো পিঠ গালে ঠেকিয়ে রেখে একবার রুদ্র আরেকবার ওর দিকে দেখছে মুখটাকে বিপন্ন করে। রোজামন্ড আবারও বলে, সো হাউ ইজ গোয়িং ম্যারিড লাইফ? কথাটি শুনেই মারিসা চমকে ওঠে। সে ভেবেছিল রোজামন্ড শুধু ওকে চেনে, তবে এতটা সে জানে মারিসা নিকট তা সম্পূর্ণ অপ্রত্যাশিত। রুদ্র মারিসার দিকে তাকিয়ে নির্বিকার মুখে দৃঢ় কণ্ঠে বলে, গ্রেট। ও রিয়েলি? রোজ বলে রুদ্র তখনও মারিসার দিকে তাকিয়ে থাকলে মারিসা দ্রুত চোখ সরিয়ে নেয়। এর মধ্যে আন্টি চলে এলে মারিসা তড়িঘড়ি করে উঠে যেতে যেতে রোজামন্ডকে উদ্দেশ্য করে চাপা হেসে বলে, তোমার কথা বলো। তুমি বসো, আমার একটু কাজ আছে বলে আলতো হেসে মারিসা উঠে চলে যায়। আর রুদ্র প্রতিক্রিয়াহীন মুখে তাকিয়ে থাকে ওর দিকে। ও আই এম গনা লেট, আমি তাহলে আসছি। আর্কিটেকচারের ব্যাপারে তাহলে কাল কথা বলি, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড। ইটস ওকে, কল মি বিফোর কামিং। ওয়াই? মারিসা তো থাকবেই, আমি আসতে পারি না নাকি তোমার বউয়ের সাথে কথা বলা যাবে না? বলে রোজ মৃদু হাসে। তবে রুদ্র সেই দিকে কিঞ্চিত ভ্রুক্ষেপ না করে কিচেনের কাউন্টারের দিকে তাকিয়ে থাকে যেখানে মারিসা ঘুরে ফিরে কাজ করছিল। রুদ্র তার ভারী গলায় বলে, অলরাইট, ব্যানার্জি আসছে, ও তোমাকে পৌঁছে দেবে। নো নিড, আই ক্যান গো, ইটস জাস্ট 10:30। বলে রোজ উঠে দাঁড়িয়ে মারিসাকে উদ্দেশ্য করে বলে, মিসেস মারিসা ইফতিশাম। ভাই? ওর সম্বোধনকৃত ডাকে মারিসা চকিত হয়ে তাকায়। পরক্ষণে নিজেকে সামলে বলে, সাবধানে যাবেন। সি ইউ লেটার ডিয়ার। ওরা দরজা অবধি যেতেই অঙ্কনে এসে হাজির হলে রুদ্র রোজকে ওর সাথে পরিচয় করিয়ে দেয়। ওরা বেরিয়ে যেতেই রুদ্র ঘুরে তাকায় মারিসার দিকে, যে তখনও আপন মনে তার কাজে নিয়োজিত।